হ্যালো ভিউয়ার্স, কলেজের টিচার যখন মাফিকিং গল্পের সিজন 2তে আপনাদের স্বাগতম। এই গল্পটি সিজন 1 যারা শোনেননি তারা ভিডিও ডেসক্রিপশন অথবা এই ভিডিওর পিন কমেন্ট থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওর সিজন 1 না দেখলে সিজন 2 আপনারা কিছুই বুঝতে পারবেন না। ধন্যবাদ। একটু আগেই আমি আমার ভয়ঙ্কর অতীতের কথা সবাইকে বললাম। সবাই আমার বেদনাময় অতীত জেনে ভেঙে পড়েছে। সবার চোখ দিয়ে পানি পড়ছে আমার কাহিনী শুনে। আমার লোকেরা আগে থেকেও আমার অতীত জানলেও সেই পুরনো স্মৃতি মনে করে তারা অনেক কষ্ট পেয়েছে। আমি নীরবে বসে আছি কলেজের এক কোণের বেঞ্চে। আজ কলেজটা অনেক নীরব, কোনো সারা শব্দ নেই। অথচ একটু আগেই এই কলেজটায় একটা রণক্ষেত্র ছিল। রাহুল সব লাশ গুম করে দিয়েছে। কলেজে রক্তের ছিটেফোঁটাও এখন নেই। কলেজটা এখন নতুনের মতো মনে হচ্ছে। আমি আমার সেই পুরনো অতীত মনে করে চোখের পানি ফেলছি। সেই সময় আমার কাঁধে কারো স্পর্শ পেলাম। আমি দ্রুত চোখ মুছে পিছনে তাকালাম। পিছনে তাকিয়ে দেখি মিমো ছাবিয়া দাঁড়িয়ে আছে। আমার অতীত জানার পর তোমরা নিশ্চয়ই আমাকে ঘৃণা করছো, কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না। না আলমগীর, আমরা তোমাকে কেন ঘৃণা করব? তোমার কষ্টকর অতীতের কথা শুনে তোমার জীবনের সাথে আমার জীবনের জুড়ে দেওয়ার ইচ্ছা করছে। স্যার, আমারও মনে হচ্ছে আপনি কখনো খারাপ হতে পারেন না। আপনি নিজের কাজ শেষ করুন, আমরা আপনার পাশে আছি। কিন্তু একটা কথা জানার জন্য আমাদের মন উসখুস করছে। কি কথা? আপনি কাকে নিজের জীবনসঙ্গী হিসেবে বাছাই করতে চান? আমি কিছু না বলেই চুপ করে থাকি। মিমো ছাবিয়া আমার গম্ভীর মুখ দেখে বোঝা যায় আমি এখন এসব বিষয় নিয়ে ভাবার মন মানসিকতায় নাই। আমি চলে গেলাম এই কলেজ ছেড়ে, কারণ এখানে থাকলে কলেজের সবাই লাইফ রিস্কে থাকবে। এতদিনে কলেজের সব ছাত্রছাত্রী এবং সব শিক্ষক শিক্ষিকা আমাকে অনেক আপন হয়ে গেছে। আমার জন্য এদের লাইফ রিস্কে থাকবে, আমি এটা মেনে নিতে পারবো না। কিন্তু সব ছাত্রছাত্রীরা আমার পথ আটকে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে। স্যার, আমরা আপনাকে কোথাও যেতে দেব না। আপনি এই কলেজকে ক্রাইম মুক্ত করেছেন। আপনি একজন আদর্শ শিক্ষক। আপনার মতো টিচার আমরা কোথাও পাবো না। প্লিজ আমাদের ছেড়ে যাবেন না। সাবিয়ার কথা শেষ হতে না হতেই স্টুডেন্টসরা সাবিয়ার মতো আমাকে অনুরোধ করতে থাকে। আমি সবাইকে হাত দিয়ে ইশারা করে চুপ থাকতে বলি। তোমরা আমার কথা মন দিয়ে শোনো। আমি কোনো প্রফেশনাল টিচার না, আমি একজন খুনি, মাফিয়া। আমার জন্য তোমাদের লাইফ ডেঞ্জারে থাকবে সবসময়। জোকার কিং জেনে গেছে যে আমি এখনও বেঁচে আছি, আর সে এটাও জেনে গেছে আমি এই কলেজের টিচার। তাই সে নেক্সট অ্যাটাক করবে এই কলেজে। কিন্তু তার আগে আমি জোকার কিংকে খুঁজে বের করে তার এতদিনের পাপের শাস্তি দিব। আমার মতো কেউ যাতে নিজের আপনজনদের করুণ মৃত্যু নিজের চোখে না দেখে, আমি সেই ব্যবস্থা করব। কথা বলার সময় আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। এমন সময় কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে তাকিয়ে দেখি প্রিন্সিপাল স্যার। আলমগীর, তুমি বিশ্বাস করবে না, তাও বলছি যে আমি আমার পুরো ক্যারিয়ারে তোমার মতো শিক্ষক কখনো দেখিনি। তুমি একজন মাফিয়া কিং যেন আমি তোমাকে কলেজের টিচার হওয়ার সুযোগ কেন দিয়েছি জানো? তুমি হয়তো ভেবেছো যে আমি ভয় পেয়ে তোমাকে টিচার বানিয়েছি, কিন্তু না, আমি জানতাম তোমার এই কলেজের টিচার হয়ে আসার এই কলেজের সবাই শুধরে যাবে। প্রথমে আমার এত স্বার্থ থাকলেও এখন আমি বলছি তুমি থেকে যাও। এতজন স্টুডেন্ট শুধু তোমার জন্যই আজ খারাপ পথ থেকে ভালো পথে ফিরে এসেছে। স্যার, আমি এই কলেজে নিজের ইচ্ছায় এসেছিলাম, কিন্তু এখন আমাকে এই কলেজ থেকে অনিচ্ছে যেতে হবে। কারণটা আপনি ভালো করেই জানেন। আমি স্টুডেন্টসের দিকে তাকিয়ে বলি, ডিয়ার স্টুডেন্ট, আমি যদি জোগাড় কিংকে মেরে বেঁচে ফিরতে পারি তাহলে আমি নিজ থেকেই এই কলেজে আবার ফিরে আসব। কারণ একটাই, তা হলো তোমরা সবাই আমার একটা ফ্যামিলির মতো। কিন্তু এখন আমাকে যেতে হবে, নাহলে জোগাড় কিং আবারও গা ঢাকা দিয়ে হামলা করবে। সবাই আমার কথা বুঝতে পারলো। আমি আমার গাড়িতে উঠে বসলাম। গাড়ির সাইডের আয়নায় দেখতে পাই সবাই আমার দিকে শেয়ার লোকে তাকিয়ে আছে, কিন্তু মিমো ছাবিয়া একটু বেশি দুঃখিত মনে হচ্ছে। কিন্তু এইসব বিষয়ে এখন না ভেবে আমাকে আবার আগের রূপে ফিরে আসতে হবে। আমি চলে গেলাম আমার ফার্ম হাউসে। সেখানে দেশের বড় বড় হ্যাকাররা উপস্থিত। সবাইকে রাহুল ডেকে নিয়ে এসেছে। বস, আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই কাজ শুরু হয়ে গেছে। দেশের যত জায়গার জোগার কিংয়ের নেটওয়ার্ক রয়েছে সেই সব জায়গায় আমাদের হ্যাকাররা খুঁজে বের করা শুরু করে দিয়েছে, কিন্তু এতে অনেক সময় লাগবে। সময় লাগুক, কিন্তু জোকার কিংকে সব নেটওয়ার্ক ধ্বংস করে দিয়ে তাকে তিলে তিলে মারবো। আচ্ছা, একটা কথা বলতো, আমার পরিবারের সবাই কেমন আছে? বস, জোকার কিংয়ের সেই হামলার পর তো আমরা ভাবির লাশ আমাদের বাসায় পৌঁছে দেই, কিন্তু আপনাকে না দেখতে পেয়ে সবাই পাগল হয়ে গেছে। আমরা বলছি আপনার কোনো খোঁজ পাইনি, আর এটাও বলিনি যে আপনার আর প্রিয়া ভাবির বিয়ে হয়ে গেছে।
সবাই এখনও আপনার আশায় পথ চেয়ে বসে আছে। তবে আপনার মামার গতিবিধি আমার ভালো ঠেকেনি। কেন, মামার আবার কি হয়েছে? জানি না বস, তবে তার উপর আমার কেননা যেন সন্দেহ লাগছে। আপনার নিখোঁজ হয়ে যাওয়ার পর তিনি সব বিজনেস হ্যান্ডেল করছে। আরেকটা কথা হলো, আমাদের গ্যাংয়ের প্রায় সবাই এখন জোগার কিংয়ের কাছে বিক্রি হতে রাজি হয়েছে। সব গাদ্দারদের শাস্তি দেওয়ার সময় হয়ে এসেছে রাহুল। আগামীকালই সবাইকে শাস্তি দিব, কিন্তু তার আগে আমাকে বিহার কবরের কাছে নিয়ে চল। রাহুলের সাথে চলে গেলাম ঢাকার উদ্দেশ্যে। এতদিন গাজীপুরে ছিলাম, রাস্তায় জ্যাম থাকায় 2 ঘন্টা লেগে যায় ঢাকায় পৌঁছাতে। অনেকদিন পর সেই চিরচেনা শহরে আসলাম। শহরের নকশায় এই কয়েকদিনেই পাল্টে গেছে। যেদিকে তাকাই সেদিকেই অনাহারে মরছে মানুষজন। এইসব কি রাহুল? বস, আমি আর কি বলবো, আপনার বাবা মানে আমাদের বিগ বস ঢাকার সব গরিব মানুষদের খেয়াল রাখতেন। তিনি মারা যাওয়ার পর আপনি সব কিছুর ব্যবস্থা করেছেন, কিন্তু আপনার গায়েব হয়ে যাওয়ার পর আপনার মামা সব কিছু বন্ধ করে দিয়েছে। বুঝলাম না, মামার এত বদল কিভাবে হয়েছে? বাড়িতে গেলেই বোঝা যাবে। এখন চল। গাড়ি চলছে তার আপন গতিতে। আমি আর রাহুল গাড়ি নিয়ে বের হয়েছি। রাহুল গাড়ি চালাচ্ছে, কোনো গার্ড নেই সাথে, কারণ অনেকগুলো গাড়ি দেখলে আবার কারো সন্দেহ হতে পারে। আমাদের গাড়ি গিয়ে থামলো এক নদীর তীরে। নদীর তীরে আমার দাদা বানিয়েছিল একটা কবরস্থান। জায়গাটাও বিশাল, খানদানি কবরস্থান যাকে বলা হয় আর কি। কবরস্থানটা আমাদের বাড়ি থেকে 5 মিনিটের দূরত্বে। আমি গাড়ি থেকে নামলাম, কবরস্থানের ভিতরে গেলাম রাহুলকে নিয়ে। সারিবদ্ধভাবে আব্বু, কাকা, প্রিয়ার কবর দেওয়া আছে। আমার আপনাদের কবর দেখে অজান্তে আমার চোখ থেকে দুপুরটা পানি গড়িয়ে পড়লো। প্রথমে আব্বু আর কাকার কবরের সামনে গেলাম। আব্বু, কাকা, আমি তোমাদের মৃত্যুর প্রতিশোধ এখনও নিতে পারিনি, কিন্তু চিন্তা করো না, তোমাদের মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আব্বু, তুমি আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছ তা আমি পূরণ করবই। তারপর প্রিয়ার কবরের সামনে যাই। প্রিয়া, তুমি বলেছিলে আমাকে বেঁচে থাকতে হবে, তাই মৃত্যুকেও ফাঁকি দিয়ে ফিরে এসেছি। কিন্তু তোমার অভাবটা যে আমি কোনোদিনও ভুলতে পারবো না। তোমাকে যে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। তোমার শেষ মুহূর্তের কথা আমার এখনও মনে আছে। চিন্তা করবে না, আমি সবার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে মরবো না। তোমার ভালোবাসার কসম কেড়ে বলছি, আমি আমাদের ভালোবাসার খুনিকে শাস্তি দিবই। আমি হাঁটু করে বসে পড়ি। আজ কেন জানি আমার প্রচুর কান্না পাচ্ছে। প্রিয়ার মৃত্যুর পর আমি কোমায় ছিলাম, তাই আমার সব অনুভূতি প্রায় মৃত ছিল, কিন্তু এখন আবার সেই অনুভূতিগুলো জীবিত হচ্ছে। আলমগীর, আমি পেছনে তাকিয়ে দেখি মামি দাঁড়িয়ে আছে। আমি দ্রুত চোখ মুছে দাঁড়িয়ে পড়ি। মামি আমাকে জড়িয়ে ধরে মামি কাঁদছে, তা আমি টের পাচ্ছি। মামির চোখের পানি আমার পুরুষান ভিজিয়ে ফেলেছে। মামি আমাকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করে, তুই এতদিন কোথায় ছিলে আলমগীর? তোকে তোর মামা পুরো দেশ তন্ন তন্ন করে খুঁজেছে। তোর মামা তো জিন্দা লাশ হয়ে গেছে। তোর বাবার মৃত্যুর পর তোর জন্য তো বেঁচে আছিল, কিন্তু এখন তো তার মধ্যে কোনো প্রাণই নেই। মামির কথা বলছে আর কান্না করছে। মামি, আমি ফিরে এসেছি, এবার সব কিছু ঠিক করে দেব। আর কাউকে আমার জন্য দুঃখ পেতে হবে না। আমি আব্বু, কাকা আর প্রিয়ার মৃত্যুর বদলা নেওয়ার জন্য ফিরে এসেছি। এইসব কথা পরেও বলা যাবে, এখন চল বাসায়। না মামি, আমি এখনও পাশে ফিরতে পারবো না। আমাকে যে এখনও অনেক কাজ করতে হবে। আর তুমি আমার ফিরে আসার কথা কাউকে জানাবে না প্লিজ। এমনকি আম্মু বা মামাকেও জানাবে না দয়া করে। আচ্ছা ঠিক আছে, কিন্তু সেদিন তুই আর প্রিয়া কোথায় গিয়েছিলি? মামি, তোমাকে এখন আমি কথাটা বলতে পারবো না। যখন বাসায় ফিরে যাব তখনই সবাইকে বলবো। এখন আমাকে ফিরে যেতে হবে আমার আগের জায়গায়। তুমি আম্মু সহ সবার খেয়াল রাখবে, তুমি কিন্তু আর কষ্ট পাবে না। তুই এসে গেছিস, আর কেন কষ্ট পাবো? তুই চিন্তা করিস না, আমি সবার খেয়াল রাখবো তোর ফিরে আসা পর্যন্ত। দ্যাটস লাইক মাই মামি। আমি চলে গেলাম রাহুলের সাথে গাজীপুরের উদ্দেশ্যে। গাজীপুরে পৌঁছাতে পৌঁছাতেই রাত হয়ে এসেছে। এমন সময় সাবিয়ার ফোন আসলো। আমি কল রিসিভ করি। হ্যালো স্যার, আমাকে বাঁচান, কারা যেন আমাকে মারার জন্য তাড়া করছে। সাবিয়া ভয়ের তো গলায় কথাটা বলল। সাবিয়ার কথা শুনে আমার গলা শুকিয়ে গেল ভয়ে। এমন কি আছে যে সাবিয়াকে মারতে চায়? হ্যালো সাবিয়া, তুমি কোথায় আছো? আর কারা তোমাকে মারতে চায়? তারা কারা আমি জানি না স্যার, আমি আমার বাসার রান্নাঘরের একটা কোনায় লুকিয়ে আছি। তুমি শান্ত হও, বলো তারা মোট কয়জন আছে? আমি রাহুলকে সাবিয়ার বাসায় যেতে বললাম। সাবিয়ার বাসার ঠিকানা আমি আগে থেকেই জানতাম, কারণ সাবিয়া যে আমাকে ভালোবাসতো একথা জানার পর আমি সাবিয়ার উপর নজর রাখি। স্যার, মনে হচ্ছে তারা সম্ভবত 5 জন আছে।
তোমার আম্মু আব্বু কোথায়? সাবিয়া কিছু না বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আমি আসছি সাবিয়া, তুমি সাবধানে থাকবে। স্যার তাড়াতাড়ি আসুন, আমার ভীষণ ভয় লাগছে। ফোনটা কেটে গেল। সাবিয়ার কণ্ঠে আমি স্পষ্ট ভয়ের চাপ শুনতে পেয়েছিলাম। আমি রাহুলকে আরও জোরে গাড়ি চালাতে বলি। রাহুল গাড়ি বাতাসের গতিতে চলাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা সাবিয়ার বাসার সামনে পৌঁছে গেলাম। এলাকাটা অনেকটাই নীরব। একতলা বাড়ির ভিতর যে কয়েকজন কিলার আছে তা কেউ জানতে পারছে না। জানবে বা কী করে? এই ব্যস্ত শহরের পাশের মানুষের সাথে কি হচ্ছে তা জানারই সময় নেই কারো। আমি দ্রুত বাড়ির সামনে যাই। বাসার দরজার ভিতর দিয়ে লক করা। এখন যদি দরজা ভাঙতে যাই তাহলে ভেতরে যারা আছে তারা নিশ্চয়ই সতর্ক হয়ে যাবে। তাই আমি বাড়ির পেছনের দিকটায় গেলাম। কোনো জানালা খোলা আছে কি না তা দেখতে থাকি। অবশেষে একটা জানালা খোলা পেয়ে যাই। খুব নিঃশব্দে সাথে বাড়ির ভেতরটায় যাই। রাহুলকে আমি বাইরের অপেক্ষা করতে বলি। বাড়ির ভেতরটা পুরো অন্ধকারাচ্ছন্ন। খুব সম্ভবত একটা ড্রয়িং রুম, 2টা বেডরুম, একটা কিচেন, একটা ওয়াশরুম ইত্যাদি আছে বাড়িটায়। আমি ড্রয়িং রুমে আছি। আমাকে এখন কিচেন খুঁজে বের করতে হবে। স্পষ্টভাবে কিছু দেখতে পাচ্ছি না, তবুও সাবধানতার সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মনে হচ্ছে এটা একটা বেডরুম। চাঁদের আলো রুমটাতে হালকা আলোকিত করে রেখেছে। রুমে সাবিয়ার অনেক ছবি রয়েছে। এটাই তাহলে সাবিয়ার রুম। আমি রুম থেকে চলে যাব। তখন রুমের দেয়ালে একটা ফ্রেমের দিকে আমার নজর পড়ে। ছবির ফ্রেমে সাবিয়ার ছবির সাথে আমার ছবি লাভ শেপে আটকানো আছে। সম্ভবত সাবিয়া আমার ছবি লুকিয়ে তুলেছিল কোনো এক সময়ে। আমি পরের রুমে যাই। সেই রুমটাই সাবিয়ার বাবার মায়ের রুম হবে। এই রুমটা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমি রুমের ভিতরে যাব, তখনই আমার পায়ে কিছু একটা বাঁধলো। আমি বসে পড়ি আর দেখতে থাকি জিনিসটা কি। হাত দিয়ে ধরে বুঝতে পারি এটা একটা মানুষ। আমি আমার মোবাইলের বের করে ফ্ল্যাশ লাইট চালু করি। আমার সামনে নিথর হয়ে পড়ে আছে সাবিয়ার বাবা মায়ের মৃতদেহ। তাদের দুজনের বুকে শ্যুট করা হয়েছে। আমার শরীরে রক্ত টকবকিয়ে ফুটতে থাকে। আমি দ্রুত চলে যাই কিচেনে, কিন্তু তার আগেই একজনের সাথে ধাক্কা খাই। সে তার বাকি সাথীদের ডাকার আগেই আমি তার মুখ চেপে ধরি এবং ঘাড় মটকে দিই। আজকে আমি আর আমার আগের রূপে ফিরে এসেছি। আমি লোকটার বন্দুক নিয়ে শূন্যে গুলি ছুড়ি। গুলির আওয়াজে সবাই বের হয়ে আসে। অন্ধকার থাকায় একজন বাড়ির সকল লাইট জ্বালিয়ে দেয়। সাথে সাথে 4টা গুলির আওয়াজ শোনা যায় চারদিকে। গুলি আমিই চালিয়েছি। আমার সামনে থাকা কিলারদের উপর সবার মৃতদেহ পড়ে আছে। আমার সাবিয়ার জন্য চিন্তা হতে থাকে, তাই সাবিয়াকে ডাক দিই। সাবিয়া, আমি আলমগীর, বের হয়ে এসো। আর কোনো চিন্তা নেই, আমি সবাইকে মেরে ফেলেছি। সাবিয়া আমার কথা শুনতে পেয়ে দৌড়ে রান্নাঘর থেকে বের হয়ে আসে। সাবিয়া আশেপাশে না তাকেই আমাকে জড়িয়ে ধরে। সাবিয়া কেঁদেই চলেছে। আমিও সাবিকে সান্ত্বনা দিচ্ছি। খারাপ ছিল এই লোকগুলো, আর তোমাদের উপর হামলাই বা কেন করেছে? সাবিয়া আমাকে ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি জানি না তারা কারা ছিল। লোকগুলো আমার মা বাবাকে সাবিয়া ঠিক করে কথা বলতে পারছে না। সাবিয়া যে প্রচণ্ড শক্তি আছে তাতে কোনো সন্দেহ নেই। তোমাকে এখন কিছুই বলতে হবে না, তুমি চলো আমার সাথে। আমি সাবিয়ার হাত ধরে বেরিয়ে পড়লাম। সাথে রাহুলকে নিয়ে নিই। রাহুলকে বলে দিয়েছি কিলারদের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য, এবং পুলিশ কেস যাতে না হয় সেই জন্য আমাদের এক্সপার্টদের দিয়ে আগে থেকেই সব প্রমাণ সংগ্রহ করতে বলেছি। আমি নিজে থেকেই সব কিছুর খোঁজ দেব। তবে আমার এটাও সন্দেহ হয়েছে যে এই কাজ জোকার কিংয়ের করতে পারে, কারণ সে আমার উপর নজর রেখেছিল অবশ্যই। কিন্তু আমার সাথে সাবিয়ার বা সাবিয়ার পরিবারের কী সম্পর্ক থাকতে পারে? আমি গাড়ি চালাচ্ছি। সাবিয়া আমার পাশে বসে নীরবে কেঁদেই চলেছে। সে কাঁদুক, কারণ এই দুনিয়ায় কান্নার চেয়ে বড় কোনো ঔষধ নেই। মানুষ কাঁদলে তার দুঃখ কিছুটা কমে যায়, যা আমার ক্ষেত্রেও ঘটেছে। আমি গাড়ি থামালাম এক বিলাসবহুল বাড়ির সামনে। সাবিয়ার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়াই। দরজায় নক করার পর অপর পাশ থেকে একজন দরজা খুলে দিল। সেই ব্যক্তি আমাকে আর সাবিয়াকে একসাথে দেখে অবাক হয়ে যায়। আলমগীর, তুমি এত রাতে সাবিহার সাথে এখানে আমাদের বাসায় কি করছো? আর সাবিহাকে এমন কেন দেখাচ্ছে? সব কথা বাইরে না বলে ভেতরে এসে পড়ি। আর প্রিন্সিপাল স্যারের সাথেও আমার কথা হয়েছে। আমি সাবিয়াকে নিয়ে ভিতরে ঢুকি। প্রিন্সিপাল স্যারও আমাদের দিকে অবাক হলেন। আমি তাদের সাবিয়ার বাসায় হওয়া সব ঘটনা খুলে বলি। সাবিয়া এখনও কেঁদে যাচ্ছে। মিম সাবিয়াকে পানি খাইয়ে সান্ত্বনা দিচ্ছে। আলমগীর, সেই লোকগুলো কারা ছিল? আমি জানি না, তবে লোকগুলো যদি জোগাড় কিংয়ের হয়ে থাকে তাহলে আমার কারণেই সাবিয়ার বাবা মাকে খুন হতে হয়েছে। আর যদি এটা হয়ে থাকে তাহলে আমি নিজেকে কোনো মাপ করতে পারবো না। আলমগীর, তুমি নিজেকে দোষারোপ করো না। আমরা সাবিয়ার সাথে কথা বলে দেখি। সাবিয়ার এখন মন ভালো না। সাবিয়ার উপর আবারও হামলা হতে পারে।
ওকে এখন একা রেখে আমিও কোথাও যেতে পারবো না। সাবিয়াকে নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নেই। সাবিয়া এখন থেকে আমার বসে থাকবে যতদিন না তুমি সেই খুনিদের রহস্য বের করতে না পারো। স্যার, আমি আপনাকে কী বলেছি ধন্যবাদ দিব আমি জানি না। এতে ধন্যবাদের কিছু নেই আলমগীর। প্রত্যেক স্টুডেন্টস আমার জন্য নিজের সন্তানের মতো। আমি আর প্রিন্সিপাল স্যার আর সাবিয়ার কাছে যাই। সাবিয়া, তুমি ভালো করে মনে করে বলো তো কী হয়েছিল? আমি আব্বু আম্মুর সাথে টিভি দেখছিলাম, তখন কেউ দরজায় নক করে। আম্মুকে দরজার ফাঁক দিয়ে দেখে বাইরে কে আছে। আম্মু বাহিরটা দেখে দ্রুত আমাকে লুকাতে বলে। আমি বারবার জিজ্ঞেস করেছি বাইরে কারা আছে, কিন্তু আম্মু কোনো কিছুরই উত্তর দেয়নি। আমাদের কথা বলার মাঝে কয়েকজন লোক দরজায় নক করছিল বাহির থেকে। ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে ভেতরে চলে আসে। আমরা যেই পালাতে যাব তখনই একজন আমার দিকে বন্দুক তাক করে গুলি ছুড়ে, কিন্তু আমার সামনে আমার আম্মু চলে আসে। আম্মু আমার সামনেই মারা যায়। সেই লোক আমার বাবাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে, কিন্তু আব্বু আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর আব্বু ঘরের সব লাইট অফ করে দেয়, কিন্তু ততক্ষণে তারা আব্বুকেও গুলি করে মেরে ফেলে। আমি কি করব বুঝতে পারছিলাম না। তখন রান্নাঘরের এক বড় সেলফে লুকিয়ে আপনাকে ফোন দেই। আপনি যদি সময় মতো না আসতেন তাহলে হয়তো আমিও মরে যেতাম। সাবিয়া কথাগুলো বলার সময় কাঁদছিল। আমাদেরও কষ্ট হচ্ছে সাবিয়ার জন্য, কিন্তু নিয়তির সামনে আমরা খুব অসহায়। আমি সাবিয়ার কষ্ট বুঝতে পারছি। আমিও আমার চোখের সামনে আমার আব্বু কাকা প্রিয়াকে মরতে দেখেছি। চোখের সামনে নিজের আপনজনদের করুণ মৃত্যু দেখে কেউ ঠিক থাকতে পারে না। সেই লোকগুলো কি জোকার কিংয়ের লোক ছিল, নাকি সাবিহার বাবা মায়ের কোনো শত্রুর লোক, তা আমরা কিভাবে জানতে পারবো? তা আমি বের করে ফেলবো, তবে সাবিয়াকে কয়েকদিন নিরাপদে রাখতে হবে। আর বর্তমানে বাড়ি থেকে নিরাপদে কোনো বাড়ি আমি দেখতে পারছি না। জোকার কিংকে তার পাপের শাস্তি দেওয়ার পর আমি সাবিয়ার একটা ব্যবস্থা করব। তুমি চিন্তা করো না, সাবিহা এই কয়েকদিন নিরাপদেই থাকবে। না না, আমার জন্য আপনারা কেন কষ্ট করবেন? এমনিতেই আমার জন্য আপনারা অনেক বিরক্ত হচ্ছেন। প্রিন্সিপাল স্যার সাবিয়ার কাছে গিয়ে তার হাত ধরে বলে, প্রত্যেক স্টুডেন্টস তার টিচারের কাছে সন্তানের মতো, আর তুমি আমার কাছে সন্তানের মতো। এই কথা বলে প্রিন্সিপাল স্যার চুপ হয়ে গেল। আমি এক দৃষ্টিতে সাবিয়ার হাতের দিকে তাকিয়ে আছি। স্যার, কী দেখছেন এভাবে? না, তেমন কিছু না। আচ্ছা সাবিয়া, তোমার হাতের ওই কাটা দাগটা কিসের? আমি তো ঠিক বলতে পারবো না। বড় হয়ে যখন আব্বুকে জিজ্ঞেস করেছি তখন তিনি বলেছিল ছোট থাকতে আমার হাত কেটে গিয়েছিল। এটা সেই দাগ, অনেক গভীরভাবে কাটাই, দাগ রয়ে গেছে এখনো। ও ঠিক আছে, তুমি আজকে থেকে মিমের সাথে এই রুমে থাকবে। আর তোমার উপর যারা হামলা করেছে তাদের আসল পরিচয় বের হওয়া না পর্যন্ত তোমরা কলেজে যাওয়া বন্ধ। কিন্তু স্যার, সামনে তো ফাইনাল এক্সাম, কলেজে না গেলে ইম্পর্টেন্স নোট মিস হয়ে যাবে। আমি আছি কি জন্য? আমি তোমাকে এক্সামের জন্য প্রস্তুত বানাবো। সাবিয়া, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আর আলমগীর আসছি। আমি প্রিন্সিপাল স্যারের সাথে মিমের রুম থেকেই বের হলাম। তারপর প্রিন্সিপাল স্যার আমাকে তার রুমে নিয়ে যায়। স্যার, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তোমাকে আমি জীবনের সবথেকে বড় সত্যি কথা বলবো, যা আজ পর্যন্ত কাউকে জানাইনি। এমন কি কথা আছে যা আপনি কাউকে জানাননি? আমি আমার লাইফের সবথেকে বড় সিক্রেট তোমার সাথে শেয়ার করতে চাই। মিম জানে তার মা ছোটবেলায় মারা গেছে, কিন্তু তা না, মিমের মাকে খুন করা হয়েছিল মিমের জন্ম হওয়ার পর। কি বলছেন স্যার? আপনার মিসেসকে খুন করা হয়েছিল? কিন্তু কে করেছে? আমার স্ত্রীকে খুন করেছে আমার লাইফের সবথেকে বড় শত্রু। সে আমার সাথেই পড়ালেখা করতো, কিন্তু সে পড়ালেখায় ভালো ছিল না। সে আমাকে দেখে সবসময় জেলাস ফিল করতো। একদিন সে পরীক্ষায় প্রশ্ন চুরি করতে যায়, আর আমি তাকে হাতে হাতে ধরে ফেলি। তাকে কলেজ থেকে টিসি দেওয়া হয়। সেদিন থেকেই তার মনে আমার জন্য হিংসা বেড়ে গিয়েছে, রাগে পরিণত হয়ে যায়। আমি আমার বাকি ক্লাসমেটদের মতোই তাকেও দেখতাম, কিন্তু সে লাইফে আমাকে তার সবথেকে বড় শত্রু নজরে দেখেছে। আমি যখন কলেজের প্রিন্সিপাল হই ততদিন আমার সেই বন্ধুরূপে শত্রু নিজের একটা গ্যাং বানিয়ে নিয়েছে। সে তখনও আমাকে নিজের শত্রুরূপে দেখেছিল। তারপর কি হয়েছিল স্যার? তার আগে তোমার জানা দরকার যে আমার একটি না বরং 3টি সন্তান ছিল। কি বলেন স্যার? 3জন সন্তান হলে বাকি 2জন কোথায়? আমার 3জন মেয়ে সন্তান ছিল। আমার প্রথম সন্তান যখন হয়েছিল তখন হাসপাতাল থেকে আমার সন্তানকে চুরি করে নিয়েছিল সেই শত্রু। সম্ভবত পরবর্তীতে তাকে মেরে ফেলা হয়েছিল। আমরা অনেক ভেঙে পড়ছিলাম। পুলিশ কেস করেও কোনো লাভ হয়নি।
1 বছর পর মিমের জন্ম হয়। আমি জানতাম আমার সেই শত্রু মিমেরও কোনো ক্ষতি করবে, তাই আমি পুলিশ প্রোটেকশন নিয়েছিলাম। আমরা 2 বছরের পুলিশ প্রোটেকশনে ছিলাম, কিন্তু আমার সেই শত্রুর আর কোনো খবর ছিল না। যখন আমাদের ছোট্ট মেয়ের জন্ম হয়, তখন আমার সেই বন্ধু তার গ্যাং নিয়ে আমার উপর হামলা করে। আমাকে সে জীবিত রেখে নরক যন্ত্রণা দিতে চেয়েছিল, তাই আমাকে বেঁধে রেখে আমার সামনে আমার ছোটো মেয়ের হাত কেটে দেয়। তারপর তার লোকদের দিয়ে আমার মেয়েকে পাঠিয়ে দেয় কোনো এক হাইওয়ে রোডে। হয়তো কোনো গাড়ির নিচে চাপা পড়েছে আমার ছোট্ট মেয়ে। এই বলেই প্রিন্সিপাল স্যার কাঁদতে লাগলো। আমি কী বলে তাকে সান্ত্বনা দেবো বুঝতে পারছি না। তাও ওনাকে বললাম, স্যার নিয়তির লেখনী তো পাল্টানো যাবে না, আমাদের সব কিছু মেনে নিতে হবে। কিন্তু পরবর্তীতে কি হলো? আমার বাচ্চাকে মারার পর আমার সামনে আমার স্ত্রীকে ধর্ষণ করে খুন করে ওই নরপশু। তারপর আমাকে বলে আমি এভাবে চিরদিন একা থাকবো। আমি প্রিন্সিপাল স্যারের কথা শুনে বুঝতে পারলাম লোকটা অবশ্যই কোনো খারাপ মনের মানুষ। সে মনে হয় মিমের কথা জানে না। হয়তো জানে কিংবা জানে না। সেই জানোয়ারের নাম কি আর সে এখন কোথায়? আমাকে বলুন স্যার, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আমি তাকে খুঁজে বের করে তাকে নরক যন্ত্রণা দিব। সে এখন কোথায় আমি জানি না, সে আদেও বেঁচে আছে কিনা তাও জানি না। সেই নরপশুর নাম জেনে তোমার লাভ নেই। এতগুলো বছর আপনি যে কষ্ট বুকে নিয়ে ঘুরছেন, সেই কষ্ট হঠাৎ আমার সাথে শেয়ার করার কারণ কি স্যার? একটু আগে সাবির হাতে যে আঘাতের চিহ্ন দেখছো, আমার ছোট মেয়ের হাতেও ঠিক এইভাবে আঘাত দেওয়া হয়েছিল। তাই পুরনো স্মৃতি ভেসে উঠলো আমার চোখের সামনে। আর কেন জানি তোমাকে বলতে ইচ্ছে হলো, তাই বলে ফেললাম। কিন্তু স্যার, আপনি এতটা শিওর কীভাবে হলেন যে আপনার মেয়ের হাতের আঘাতের সাথে সাবির হাতের আঘাতের মিল রয়েছে? আপনার মেয়ে মারা গেছে বহু বছর আগে, তাহলে আপনি বুঝলেন কীভাবে? প্রিন্সিপাল স্যার একটু হেসে উত্তর দিলেন, সন্তানের প্রতি তার বাবার ভালোবাসা একই রকম হোক না ঘটনাটা বহু বছর আগের, সমস্যা কোথায়? আরেকটা কথা আলমগীর, নিম যেন এই বিষয়ে জানতে না পারে। আপনি টেনশন নিন না, নিম জানতে পারবে না। আজ অনেক রাত হয়ে গেছে, আমাকে ফিরতে হবে, দ্রুতই দেখা হবে। আমি প্রিন্সিপাল স্যার, মিম এবং সাবিয়াকে বিদায় জানিয়ে আমার ফার্ম হাউসে রাহুল আমাকে দেখা মাত্রই জানায়, বস, আমরা সাবিয়া আপার বাড়ি থেকে সব লাশ গায়েব করে দিয়েছি। সব লাশের ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করছি। আর সাবিয়া আপার বাবা মায়ের কবর দেওয়া হয়েছে ইসলামী শরিয়ত মেনে। ওনাদের বাড়ির সকল ছোটোখাটো জিনিস আমরা নিয়ে এসেছি। রাহুল, তুমি সাবিয়ার বাবা মায়ের ব্যাকগ্রাউন্ড চেক করা শুরু করো। তারা আগে কী ছিল, বা তাদের কোনো ভয়ঙ্কর বা অস্বাভাবিক অতীত আছে কি না। তাদের পুরো জীবনের কথা আমার চাই। তাদের মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে খাবার তালিকা সব কিছু চেক করো। কোনো কিছু অস্বাভাবিক লাগলেই আমাকে জানাবে। ওকে বস। রাহুল আমার সামনে থেকে চলে গেল। রাহুলকে এই কাজ কেন করতে বললাম তা আমি নিজেও জানি না। হয়তো কৌতূহল বা মনের কোনো এক সন্দেহের কারণে। তবে এইসব বিষয়ে এখন মাথা ঘামানো যাবে না। আমাকে এখন জোগাড় কিংকে মেরে আমার আপনজনদের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে যে। আমি জোগাড় কিংকে ফোন দিলাম। সে এখনও নাম্বার চালু রেখেছে দেখে আমি অবাক হলাম। হ্যালো, হুজ দিস? তো সাহস আছে বলতে হবে, তুই এখনও তোর নাম্বার চেঞ্জ করিস নি? আমি তো ভেবেছিলাম তুই সিম ভেঙে সব কিছু গুটিয়ে পালিয়ে গেছিস অন্য কোনো দেশে। আলমগীর, তুই ভুলে যাস না যে আমি জোকার কিং। আমি যদি ভয় পেতাম তাহলে কবেই পালিয়ে যেতাম। অনেক লুকোচুরি হয়েছে, এবার সামনাসামনি আসার পাল্লা। এত তারা কিসের? আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। আগে এই দেশ থেকে তোর সব নেটওয়ার্ক তো ধ্বংস করে দেই, তারপর না হয় মাংস রাস্তার কুকুরদের খাওয়াবো। হাসতে হাসতেই আমি কল কেটে দিলাম। আমার হ্যাকার গ্রুপদের লিডার জানালো যে জোকার কিংয়ের পুরো নেটওয়ার্ক এর নকশা বানিয়ে ফেলেছে তারা। এখন শুধু সময়ের অপেক্ষা। রাত পরে দিন হবে, তবে সেই দিন কারোর জন্য এনে দিবে নতুন সম্ভাবনা, আর কারোর জন্য এনে দিবে দুঃখের বেদনা। সকাল হতেই আমি নেমে পড়লাম আমার খুনের খেলায়। মনে আবারও জেগে উঠেছে রক্তের নেশা। সেই নেশা থামবে একমাত্র জোকার কিংয়ের তাজা রক্ত দেখে। আমি রাহুলকে নিয়ে বেরিয়ে পড়ি জোকার কিংয়ের নেটওয়ার্ক ধ্বংস করার জন্য। পুরো দেশে আমাদের যত বিশ্বস্ত লোক আছে তাদের একত্র করলাম। সবাই আমাকে জীবিত দেখে অনেক খুশি হলো, কিন্তু আমি দুঃখ পেলাম এটা দেখে যে আমাদের অধিকাংশ মেম্বার টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমি সবার উদ্দেশ্য করে বলা শুরু করলাম, তোমাদের এতদিন পর দেখি অনেক খুশি পেয়েছি আমি। তোমরাও আমাকে সুস্থ অবস্থায় তোমাদের মাঝে ফিরে পেয়ে খুশি হয়েছো, এটা আমি জানি। তবে আমার একটাই দুঃখ রয়ে গেল যে আমাদের গ্যাংয়ের অধিকাংশ লোকই জোগাড় গ্যাংয়ের টাকার গোলাম হয়ে গেছে। তবে চিন্তার কোনো বিষয় নেই, কারণ আমি সব বিশ্বাসঘাতকদের শাস্তি দিব। তবে তার আগে দেশের শত্রু জোকার কিংকে শেষ করতে হবে।
কিন্তু জোকার কিংকে শেষ করার আগে তার সব পাওয়ার শেষ করতে হবে। আর এই জন্য আমি তোমাদের ডেকেছি। আমাদের হ্যাকারদের জোকার কিংয়ের সকল অবৈধ ব্যবসার একটি লিস্ট এবং তার সকল আস্তানা, গোডাউন এবং হাইড আউট প্লেসের লোকেশন বের করে ম্যাপ বানিয়েছে। সেই ম্যাপ এবং লিস্ট অনুযায়ী সবাই নিজেদের শহর থেকে জোকার কিংয়ের আধিপত্য শেষ করে দিবে। আশা করি তোমরা আমার সাথে আছো। সবাই একসাথে চিল্লিয়ে বলল যে তারা আমার পাশে আছে। সবাই মাঠে নেমে পড়ল রক্ত নিয়ে হলি খেলার জন্য। দেশের যেখানে হাত ধরনের অবৈধ ব্যবসা আছে, জোকারকে সব ধ্বংস করে দিচ্ছি। আমি এখন গাজীপুরে আছি, তাই আমি গাজীপুরের সব অবৈধ ব্যবসা কেন্দ্র ধ্বংস করছি। যে আমাকে বাধা দেওয়ার জন্য আসছে সেই আমার হাতে থাকা চাইনিজ স্কোয়ারের আঘাত খেয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। সারা দেশে খবর ছড়িয়ে গেছে তড়িৎগতিতে যে কারা যেন দেশের কুখ্যাত গ্যাংস্টার জোকার কিংয়ের সব অবৈধ ব্যবসা এবং সকল লোকদের মেরে ফেলেছে। জোকার কিংয়ের প্রায় সকল নেটওয়ার্ক ডিস্ট্রয় হয়ে গেছে। জোকার কিং নিজের আস্তানায় বসে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে রাশিয়া থেকে আগত 10 জন কুখ্যাত কিলার আর ফাইটার। একদিনেই আলমগীর নামের সুনামি আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছে। তোমাদের আমি কী জন্য বাংলাদেশে এনেছি তাহার আলাদা করে বলতে হবে না মনে হয়। ক্রাইম ওয়ার্ডের সব থেকে হিংস্র ফাইটার হলো তোমরা শুধু আমাকে আলমগীরের কাটা গলা এনে দাও, তাহলেই আমি শান্তি পাবো। বিনিময়ে তোমরা পাবে $5 মিলিয়ন। জোকার কিং ইংরেজিতে কথাগুলো বলল। তার কথা শুনেই রাশিয়ার 10 জন ফাইটার মাথা নেড়ে সম্বন্ধে জানালো। জোকার কিং একটা শয়তানি হাসি দিয়ে তার শয়তানি প্ল্যান বানাতে শুরু করলো। কীভাবে আমাকে ধরবে, কী করলে আমাকে সামনে আনতে পারবে, কীভাবে আমাকে মারবে ইত্যাদি প্ল্যানিং করা শুরু করছে। সকাল সকাল আমি রাহুলের সাথে বসে আছি। রাতেই খবর এসে গেছে লিস্ট এবং ম্যাপ অনুযায়ী জোকার কিংয়ের সব ম্যান পাওয়ার শেষ হয়ে গেছে। সবাই আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এমন সময় আমার মোবাইলে একটা কল আসলো। আমি নাম্বার দেখে চিনে গেলাম এটা জোকার কিংয়ের নম্বর। কিরে, কী করছিস? তেমন কিছু না, তোর পরাজয় উপলক্ষে আনন্দ করছি। এত আনন্দ করিস না, বেশি আনন্দ করার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তোমার কিছু আপনজনদের আমি আটকে রেখেছি, চাইলে বাঁচিয়ে নিতে পারো তোমার জীবনের বিনিময়ে। নাই জোকস জোকার কিং, এত ভালো জোকস করিস বলেই তোর নাম আজ জোকার কিং। আমি কোনো হাসি তামাশা করছি না। তোর প্রিয় ছাত্রী সাবিয়া, তোর প্রিয় প্রিন্সিপাল স্যার আর তোর প্রিয় বান্ধবী মিম সবাই আমার কবজায় আছে। আমি তোকে ঠিকানা বলবো না, আজ তোর পাওয়ার দেখতে চাই। আগামী 1 ঘন্টার মধ্যে যদি তুই ওদের খুঁজে না বের করতে পারিস তাহলে দুটো সুন্দর রমণী আমার লোকদের কাছে নিজের সম্মান হারাবে। অনেক তো বলিস তুই আলমগীর দ্য মাফিয়া কিং, পারলে ওদের খুঁজে বের কর। আমি ওদের সাথেই আছি। এখন কল কেটে দেই, তোর কাছে তো আবার বেশি সময় নেই। হাসতে হাসতে জোকার কিং কল কেটে দিল। কিন্তু আমার মুখে আগে যে রকম ডোন্ট কেয়ার ভাব ছিল ঠিক এখনই সেরকম ডোন্ট কেয়ার ভাব আছে। আমাকে দেখে কেউ বলতে পারবে না যে আমার আপনজনদের লাইফ রিস্কে আছে। তবে আমি বেঁচে থাকতে তাদের কিছুই হতে দেব না। একটা পরিত্যক্ত আর্মি গ্রাউন্ডে বাসের সাথে বাধা আছে মিম, সাবিয়া ও প্রিন্সিপাল স্যার। সূর্যের প্রবল রোদ তাদের মাথায় লাগছে। তাদের সামনে একটা গাড়ির উপর বসে আছে জোকার কিং। সবার করুণ পরিস্থিতি দেখে জোকার কিং হাসছে। এত হাসার দরকার নেই মিস্টার জোকার, তোর মৃত্যু আলমগীরের হাতেই হবে। হো মা গো, তাই নাকি? তা কীভাবে সে আমাকে মারবে? সে তো তোমাদেরকেই বাঁচাতে পারবে না। আমার লোকেরা তোমাকে খুবলে খাবে। তারপর আমি এই দেশ থেকে চিরদিনের জন্য চলে যাব। সে আসো ভুলে যা জোকার কিং, পেছনে ফিরে দেখ স্যার এসে গেছে। জোকার কিং গাড়ি থেকে নেমে পেছনে ফিরে দেখে আমি হেঁটে হেঁটে আসছি। আমার চোখে আমার প্রিয় প্লাগ সানগ্লাস, মুখে সিগারেট, হাতে আমার প্রিয় চাইনিজ কুড়াল। ঘুরতে ঘুরতে আসছি। আমি একা আসছি দেখে জোকার কিং অবাক না হয়ে পারল না। জোকার কিংয়ের লোকাল চামচাগুলোরা আমাকে ঘিরে ধরেছে। তুই এখনকার ঠিকানা কীভাবে জেনেছিস আমি চাই না, কিন্তু তুই নিজেই মৃত্যুকে বরণ করার জন্য এসেছিস। আবার এত স্টাইল মেরে তোকে আমার লোকেরা কেটে পিস পিস করে ফেলবে। আমি একটা মুচকি হাসি দিয়ে এক হাত দিয়ে মুখ থেকে সিগারেট বের করে বললাম, তোর এই চামচাগুলোর জন্য আমার হাতই যথেষ্ট। আমার এই কোরালের আঘাত শুধু তোর জন্য বরাদ্দ আছে। কথাটা বলেই আমার চাইনিজ কোরাল পিঠে গেঞ্জির সাথে গুঁজে ফেললাম। সিগারেট মুখে নিয়ে এগিয়ে গেলাম। মোট 15 জন আছে, সবার হাতেই লোহার অস্ত্র। একজন এগিয়ে আসতেই তার বুকের বাম পাশে একটা ঘুষি মারলাম, কিন্তু সে সেখানে দাঁড়িয়ে থাকলো। এটা দেখে জোকার কিং একটা মুচকি হাসি দিল, কিন্তু সেই হাসি দীর্ঘস্থায়ী রইল না। যখন আমি আঙ্গুল দিয়ে একটা ধাক্কা দিতেই সে নিথর হয়ে পড়ে গেল। সবাই আমার দিকে তেড়ে আসছে। আমি এলোপাথারি ঘুষি দিতে থাকি। 2 মিনিটের কম সময়ে সবাই নিস্তব্ধ হয়ে পড়ে আছে মাটিতে। আমি হাসতে হাসতে জোকার কিংয়ের সামনে যাই।
তুই আমাদের লোকেশন কীভাবে জানতে পারলি? আমি একটা মুচকি হাসি দিয়ে বলা শুরু করলাম, তুই কখনো তোর হার মানে নিতে পারবি না, এটা আমি জানি। আর তুই আমাকে কখনো খুঁজেও পেতি না। যেহেতু তোর লোকেরা মরার আগে আমাকে কলেজে দেখেছে, তাই তুই কলেজে খোঁজ নিয়ে জেনেছিস আমি কাদের সাথে মেলামেশা করতাম। সেই অনুযায়ী তুই এদেরকে কিডন্যাপ করে নিয়ে এসেছিস। কিন্তু তুই এটা জানিস না যে আমি তোর বাপ। তোর থেকে এক কদম আগে চলি। আমি আগে থেকেই জানতাম তুই এমন কিছু একটা করবি। তাই আমি রাতে চুপি চুপি প্রিন্সিপাল স্যারের বাসায় গিয়ে মিমো ছাবিয়ার চলে একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেই। ফলস্বরূপ আমি তোর সামনে। প্ল্যান তো ভালোই করেছিস, তবে মাস্টার মাইন্ড শুধু আমি একা, আর কেউ না। চিৎকার দিয়ে কথাটি বলল। আমি কিছু বলবো তার আগেই একটা জিপ গাড়ি এসে আমাকে উড়িয়ে দিল। আমি ছিটকে পড়ে গেলাম গ্রাউন্ডের এক কোণে। আমার মুখ থেকে সিগারেটও পড়ে গেছে। জিপ থেকে নেমে আসলো সেই 10 জন রাশিয়ান ফাইটার। আমার শরীরের অনেক জায়গায় কেটে গেছে, পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। প্রিন্সিপাল স্যার সহ মিম ছাবিয়া আমার অবস্থা দেখে কেঁদেই চলেছে। প্ল্যান তুই ভালোই করেছিস, তবে আমিও কম কিসের। তোর মতো ডেঞ্জার্সকে মারার জন্য আমিও এশিয়ার টপ প্লেয়ারদের নিয়ে এসেছি। এবার দেখ কি হয়। আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। সবাই আমাকে ঘিরে ধরেছে। আমি ধীরে ধীরে জোগার কিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। যেই আমাকে একজন অ্যাটাক করবে পিছন থেকে, তখনই আমি বললাম, হাউ মেনি ডলার গট ইউ ফর কিল মি? লোকটা থেমে গেল। জোগার কিং আমাকে মারার অর্ডার দিল আবার। তারা আমাকে আবার মারতে আসলো। আমি সামনে এগিয়ে আসতে আসতে আবার বললাম, জোগার কিং তোদের যত টাকা দিয়েছে আমি সবাইকে তার থেকে 3 গুণ বেশি টাকা দেব। সবাই আমার কথা শুনে থেমে গেল। একজন দৌড়ে গিয়ে গ্রাউন্ড থেকে আমার সিগারেট এনে নিজের শার্ট দিয়ে মুছে আমার মুখের সামনে এগিয়ে দিল। আমি সিগারেটটা মুখে ঢুকে একটা টান দিলাম। জোগার কিং সবাইকে অর্ডার করছে, কিন্তু কেউ অ্যাটাক করছে না। আমি জোগার কিংয়ের সামনে দাঁড়ালাম। আমি শয়তানি হাসি দিয়ে বললাম, পৃথিবীটা টাকার খেলা, টাকার গোলাম। যার কাছে বেশি টাকা আছে সেই রাজা, আর বাকিরা গোলাম। তোর এই কিলাটা আমার এক ইশারায় তোকে কেটে পিস পিস করে ফেলবে। জোকার কিং ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়েছে আমার দিকে। চিন্তা করিস না, তোকে আমি ছাড়া আর কেউ মারতে পারবে না। আমি ইশারায় একজনকে মিমদের খুলে দিতে বললাম। একজন গিয়ে তাদের বাঁধন খুলে দেয়। জোকার কিং কিছু একটা বলবে, তার আগে আমি আমার চাইনিজ ক্রলটা দিয়ে আঘাত করি তার বুকে। জোকার কিং হাঁটু গেড়ে বসে পড়ে। আমার সামনে হাত জোর করে ক্ষমা চাচ্ছে। আমাকে মাফ করে দে। আমিও হয়তো কোনো এক সময় বলেছিলাম আমার বাবা আর কাকাকে না মারতে। আমি ওদের কাছে বিয়ার প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তুই কি করেছিস? আমি রেগে জোকার কিংয়ের বুকে লাথি দিলাম। সে মাটিতে পড়ে গেল। আমি জোকার কিংয়ের বুকে বসে বললাম, আমার হাতে রয়েছে চাইনিজ স্ক্রলটা। তোর কোনো শেষ ইচ্ছা থাকলে বলে দে। আমি জানি আমাকে মরতে হবে, কিন্তু তার আগে তোকে বলে দেই যে তুইও বেশি দিন বেঁচে থাকতে পারবি না, তোকেও মরতে হবে। তুই বহিরাগত শত্রুদের মারতে পারবি, কিন্তু ভিতরের শত্রুদের কখনো মারতে পারবি না। মনে রাখবি, বহিরাগত দুশ্মনদের থেকে অভ্যন্তরীণ সুদুশ্মন ভয়ানক বেশি। জোকার কিং হাসতে থাকে। আমি জোকার কিংয়ের পেটে আঘাত করতে থাকি কোড়াল দিয়ে। আমি আঘাত করেই যাচ্ছি। তোর হাসিটা আমার অপছন্দের। তুই পিয়ার পেটেই চাকু দিয়ে আঘাত করছিলি না? আমি তোর পেটেই আমি আঘাত করব। এই বলে আবার আঘাত করতে থাকি। আমার হাত যেন থামছেই না। জোকার কিংয়ের পুরো ছিঁড়ে গেছে। প্রিন্সিপাল স্যার আমাকে ধরে শান্ত করলো। আমার চোখ থেকে অজরে পানি ঝরছে। আজ আমি আমার আপনজনদের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি, এতেই আমার শান্তি। মিমো ছাবি এসে আমাকে সান্ত্বনা দিতে থাকে। আমি শান্ত হয়ে সেই 10 জন রাশিয়ান ফাইটারদের কাছে গেলাম। তোমাদের পারিশ্রমিক দেওয়ার সময় হয়ে গেছে। আমি আমার হাতের চাইনিজ স্ক্রলটা শক্ত করে ধরে সবাইকে এলোপাতারি কোপাতে শুরু করলাম। সবার রক্ত ছিটে এসে আমার গায়ে লাগলো। যারা নিজেদের বসের বিশ্বস্ত হয়নি, তারা আমার কি বিশ্বাস অর্জন করবে? আমি রওনা দিলাম আমার নিজের বাসার উদ্দেশ্যে। সবাই এখনও আমার পথ চেয়ে বসে আছে। তবে যাওয়ার আগে পিয়ার কবর জিয়ারত করতে হবে আমাকে, কারণ তাকে দেওয়া কথা যে আমি রাখতে পেরেছি। প্রিন্সিপাল স্যারদের আমি নিয়ে আসিনি, তবে তাদের আমি আমার বাড়িতে নিয়ে আসবো এক সময়। এখন না আনার কারণ হলো, এখনও অভ্যন্তরীণ শত্রুদের শেষ করা এখনও বাকি আছে, যাদের আমাকে দ্রুতই খুঁজে বের করতে হবে। রাহুল আমার সাথে আসেনি। আমি গাড়িটা থামালাম আমাদের খানদানি কবরস্থানের সামনে। গাড়ি থেকে নেমে আগে আব্বুর কবরের সামনে গেলাম। আব্বু, আজকে তোমার এই ছেলে তোমার মৃত্যুর বদলা নিয়েছে, শেষ করে দিয়েছে জোকার কিংকে। তুমি খুশি তো আমার উপর?
কেন জানি কথা বলতে বলতে খুব কষ্ট হচ্ছে। আজকে আব্বু বেঁচে থাকলে আমার উপর গর্ব করতো। আমি প্রিয়ার কবরের সামনে গেলাম। প্রিয়ার কবর দেখে আমার চোখ দিয়ে অজান্তে পানি ঝরতে লাগলো। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। প্রিয়া, তুমি খুশি তো আমার কাছে? আমি কিন্তু তোমার কথা রেখেছি। আমি আব্বুর, কাকার ও তোমার মৃত্যুর বদলা নিয়েছি এই জোকার কিংকে মেরে। তুমি এখন রাগ করতে পারবে না আমার উপর। আমি তোমার সব কথা রেখেছি, শুধু বিয়ের কথাটা বাদে। কারণ তুমি জানো আমার এই মনে শুধু তোমার বসবাস। আমি যে মনে প্রাণে তোমাকেই আমার বউ মানি, কিন্তু ভাগ্যের পরিহাসে তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছো। আমি কাঁদতে থাকি। আজ আমি অনেক কাঁদবো, কারণ আমি এখন পথহারা। এতদিন পেয়ার কথা রাখার জন্য বেঁচেছিলাম, কিন্তু এরপরে আমার কী করণীয় তো জানা নেই। এইসব ভাবছি, এমন সময় কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। আমি পেছনে তাকিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে আছে। আম্মুর সাথে পুরো পরিবার আছে। রাহুলকেও পেছনে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার মানে সেই সবাইকে এখানে নিয়ে এসেছে। আমি দাঁড়িয়ে পড়ি। আম্মু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কাঁদুক, এতদিনের সব দুঃখ কষ্ট আজকে অশ্রু জলেই মুছে যাবে। আমি সবার দিকে তাকিয়ে দেখি সবাই কাঁদছে, কিন্তু মামার চোখে কেন জানি কান্নাটা মানাচ্ছে না। আমি সবাইকে নিয়ে বাড়িতে গেলাম। সবাই আমাকে ঘিরে ড্রয়িং রুমে বসে আছে। সবাইকে পিয়ার মৃত্যুর দিনের সব ঘটনা খুলে বললাম। আমার আর পিয়ার বিয়ের খবরটাও বলে দিয়েছি। মামি আমাকে জড়িয়ে ধরে। সবার চোখে পানি দেখেছি আমার কথা শোনার পর, কিন্তু এখন কান্না করে কোনো লাভ নেই। করুণ পরিস্থিতি সবাইকে মেনে নিতেই হবে। আমি আমার রুমে গেলাম। রুমটা গোছানো আছে ঠিক সেইভাবেই যেভাবে আমি রেখে গিয়েছিলাম। আমি প্রিয়ার রুমে যাই। প্রিয়ার রুমটা আগের মতোই রয়েছে, তবে নিষ্পাপ হয়ে আছে চারপাশটা। এই রুমেই জড়িয়ে আছে প্রিয়ার সাথে আমার অনেক স্মৃতি। আমি আশায় আজ বাড়িটা যেন প্রাণ ফিরে পেয়েছে। সবাই আনন্দ করছে। সন্ধ্যা হয়ে এসেছে। আমি রাহুলের সাথে বেরিয়ে পড়লাম আমাদের মাফিয়া হেডকোয়ার্টারের। মামা নিষেধ করেছিল, কারণ এতদিন পরে বাড়িতে ফেরার পর অন্তত কয়েকদিন বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু আমার এখন কোনো কাজ আছে যা আমাকে শেষ করতে হবে। আমাদের দলের সব করিডোরদের একটা হলরুম বানিয়ে রেখেছি। কেউ জানে না যে আমি এখনও বেঁচে আছি। হলরুমটা 4 কোণা দেয়ালে আবদ্ধ। পিছনের দিকে একটা দরজা দিয়ে এই হলরুমে প্রবেশ করা যায় ও বের হওয়া যায়। সবাই চেয়ারে বসে আছে, অনেকে নিজেদের মাঝে কথা বলছে। সব দিকেই আলো আছে, কিন্তু হঠাৎ করে স্টেজের দিকে লাইট অফ হয়ে যায়। স্টেজের কিছুই দেখা যাচ্ছে না। আমি অন্ধকারের আড়ালে স্টেজে উঠে মাইকের কাছে গেলাম। কেউ আমার চেহারা দেখতে পারছে না। আমি আমার গলার আওয়াজ চেঞ্জ করে বলতে শুরু করলাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই ভাবছেন আজ আপনাদের এখানে এভাবে কেন রাখা হয়েছে। এতদিন সঠিক নেতৃত্বহীনতায় ভুগে আপনারা অনেক খারাপ কাজ করেছেন। বিগ বস এবং আলমগীর বসের অনুপস্থিতিতে তাদের সব নিয়মনীতি ভেঙে নিয়েছেন। হয়ে গেছেন জোকার কিংয়ের টাকার কাছে বিক্রি। এখন এই দলের একজন লিডার দরকার, আর আমি নিজেকে এই দলের লিডার ঘোষণা করলাম। আলমগীর আমার বন্ধু ছিল, আর সেই মৃত্যুর আগে আমাকে পরবর্তী মাফিয়া কিং বানিয়েছে। আমার কথা শুনে সবাই প্রায় বিদ্রুপ করতে শুরু করলো। সবাই চিল্লাচিল্লি শুরু করে দিল। সবার এক কথা, আমাকে মাফিয়া কিং হিসাবে মানবে না। আচ্ছা, আপনারা শান্ত হন। আমাকে মাফিয়া কিং না করলে কে নেক্সট মাফিয়া কিং হবেন? তখন সবাই নিজেদের কথা বলতে থাকলো। আমি নাইট ভিশন চশমা পরেছি, তাই সব ক্লিয়ার দেখতে পারছি। সবার চোখে আমি মাফিয়া কিং হওয়ার স্পষ্ট লোভ দেখতে পারছি। সাইলেন্ট প্লিজ। যারা আমাকে মাফিয়া কিং হিসাবে মেনে আলমগীরের কথায় সম্মতি রেখে আমার পাশে দাঁড়িয়ে বিগ বসের মতো দলটাকে আবারও আগের মতো করতে চান, তারাই আমার পাশে এসে দাঁড়ান। আর বাকিরা যারা মাফিয়া কিং হতে চান, তারা নিজেদের জায়গায় বসে পড়ুন। আমার কথা শুনে সাধারণ প্রবীণ ব্যক্তি আমার পাশে এসে দাঁড়ালো, যারা আমার বাবার সময় থেকে তার সাথে কাজ করে এসেছে। আর বাকিরা নিজেদের জায়গায় বসে আছে। আমি চিল্লিয়ে বললাম, লাইটস অন। আমার অর্ডার পেয়ে রাহুল লাইট জ্বালিয়ে দেয়। সবাই আমাকে জীবিত দেখে বৌদ্ধকের মতো ভয় পেয়ে গেছে। সবাই যার যার মতো দৌড়াতে থাকে, কিন্তু দরজায় রাহুল আগেই লক করে দিয়েছে। আমি পিঠ থেকে আমার চাইনিজ স্ক্রল বের করে সবার দিকে এগিয়ে গেলাম। যার আমার দিকে এগিয়ে আসছে তাদের আমি আমার চাইনিজ স্ক্রল দিয়ে কোপ মারছি। কেউ কেউ ক্ষমা চাইছে, আর কেউ কেউ আক্রমণ করতে চাইছে, কিন্তু আজ আমার হাত থেকে কেউ রক্ষা পাবে না। যারা আসছে সবাইকে একসাথে শেষ করে দিচ্ছি। এতদিন এদের ক্ষমা চাওয়া কোথায় ছিল? সুযোগ বুঝে আবার এরা দলে পাল্টাবে। সব বিশ্বাসঘাতকদের শেষ করে দেব আমি। কয়েক মিনিট আগে যে জায়গায় জনগণের সমাগম ছিল, এখন সেই জায়গায় রণক্ষেত্র পরিণত হয়েছে।
তবে এই রণক্ষেত্রে শুধু আমিই মারছি আর আমার সামনে সবাই মরছে। আমি রাহুলকে সবার ডেড বডি গুম করতে বললাম, আর যার আমার পাশে দাঁড়িয়েছিল তাদের সবাইকে আমার বিশেষ করিডোর বানিয়ে দিলাম। বাড়িতে যেতে যেতে অনেক রাত হয়ে গেছে। বাড়িতে ঢোকার সাথে সাথে মামার সাথে দেখা হয়ে গেল। এ কি মামা, আপনি এত রাত জেগে আছেন কেন? আসলে ঘুম আসছিল না, আর তুই তো আসছিলি না, তাই এখানে বসে অপেক্ষা করছিলাম। আমি শুনলাম তুই নাকি প্রায় সব করিডোরতে মেরে ফেলেছিস, কিন্তু কেন? এখন দল যে পুরোপুরি শেষ হয়ে যাবে। মামা, দুষ্টু করে থাকার চেয়ে শূন্যকাল থাকা অনেক ভালো। তেমনই বিশ্বাসঘাতক না থেকে কিছু বিশ্বাসী মানুষ থাকলে অনেক ভালো হবে। আগামীকাল থেকে পুরো গ্যাংকে নতুনভাবে শুরু করা হবে। আরেকটা কথা মামা, আমি শুনলাম তুমি নাকি আমাদের গ্যাংকে অর্জিত অর্থের একটা অংশ চ্যারিটিতে দেওয়া বন্ধ করে দিয়েছ। মামা আমার প্রশ্ন শুনে আমতামতা করতে থাকলো। আরে এতদিন তো কোনো ইনকামই ছিল না। জোকার কিংয়ের জন্য পুরো গ্যাং প্রায় শেষ হতে চলছিল, কিন্তু এখন টেনশন নাই। এখন আবার সব নতুন করে শুরু হবে, আবার সব আগের মতো হয়ে যাবে। দোয়া করো মামা, আবার যেন সব আগের মতো হয়ে পড়ে। এখন অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমাতে গেলাম, তুমিও ঘুমাতে চলে যাও। আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা আমার ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল। আমি বিরক্ত হয়ে কল রিসিভ করলাম। হ্যালো, কে? বস, আমি রাহুল বলছি। এত সকালে কেন ফোন দিয়েছিস? বস, আপনি আমাকে যে কাজ দিয়েছিলেন তা আমি শেষ করেছি। আমি তো তোকে অনেক কাজ দিয়েছিলাম, তুই কোন কাজের কথা বলছিস? বস, ওই যে সাবিয়া আপনার বাবা মায়ের ব্যাকগ্রাউন্ড, পাস্ট লাইফ, মেডিকেল রিপোর্ট ইত্যাদি বিষয়ের ব্যাপারে আপনি জানতে বলেছিলেন, আমি সব জেনে গেছি। ঠিক আছে, তুই বাড়িতে চলে আয়, সোজা আমার রুমে আসবি। আমি কল কেটে ফ্রেশ হয়ে নিচে ড্রয়িং রুমে চলে আসি। সেখানেই সবাই নাস্তা করছে, আমিও বসে পড়ি। নাস্তা করার মাঝে আম্মু প্রশ্ন করলো, আলমগীর, অনেক তো হলো, জোকার কিংকে মেরে সবার মৃত্যু বদলে নিয়েছিস। এখন তুই বল যে বিয়ে করবে। আমার প্রশ্ন শুনে আমার গলায় খাবার আটকে গেল। আমি এক গ্লাস পানি খেয়ে আমার দিকে করুণভাবে তাকাই। সবাই আমার দিকে তাকিয়ে আছে। এমন সময় মামি বলল, আলমগীর, আমি মানছি তুই প্রিয়াকে অনেক ভালোবাসতি আর তাকে বিয়েও করেছিস, কিন্তু যে চলে যাবার সে চলে গেছে। তাকে ফিরিয়ে আনার সাধ্য কারো নেই। জীবন তো আর এক জায়গায় থেমে থাকে না, সময়ের সাথে নিজের জীবনকেও এগিয়ে নিয়ে যাওয়া দরকার। তুই বিয়ে করে ফেল, তাতে আমরাও আরেকটা মেয়েকে পাবো, যাকে পেয়ে আমি নিজের মেয়ের মতো তাকে ভালোবাসবো। আমি সবার মনের অবস্থার কথা বুঝতে পারছি, তবে তোমরা আমার মনের কথা বোঝো। তোর কথা অনেক মেনেছি, কিন্তু আর নয়, এবার আমাদের কথা তোকে মানতে হবে। আগেরবার আমাদের কথা মানিসনি বলেই প্রিয়াকে আমরা হারিয়েছি। এই বলেই আম্মু নিজের আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলল। আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি ভেবে সিদ্ধান্ত জানাবো। সবাই নাস্তা খাওয়ার পর আমি নিজের রুমে চলে গেলাম। একটু পর রাহুল আসলো রুমে। কী এমন জেনেছিস যে সকাল সকাল আমার এত স্বাদের ঘুম নষ্ট করছিস? বস, কি জানেনি তাই বলেন। সাবি আবার বাবা মায়ের পাস্ট হিস্ট্রি ঘেটে যা জানলাম তা হলো সাবি আমার বাবা আগে ক্রাইম ওয়ার্ল্ডের সাথে যুক্ত ছিল বহু বছর আগে। তবে সাবি আবার জন্ম হওয়ার পর তিনি সৎ উপায়ে জীবিকা নির্বাহের চেষ্টা করেন। সাবি আবার মা ছিল একজন ভদ্রগৃহিণী। আমার যা সন্দেহ, হয়তো সেই পাস্ট লাইফের কোনো শত্রুই তাদের উপরে হামলা করেছে। এত বছর হামলা করেনি, আর হঠাৎ এত বছর পর হামলা করার কি মানে? আর কিছু জানতে পেরেছিস? হ্যাঁ বস, সবথেকে আশ্চর্যের বিষয় হলো আমি জানতে পেরেছি সাবি আবার মা কখনো মা হতে পারবে না, কারণ তার প্রথম বাচ্চা হওয়ার সময় তার অ্যাক্সিডেন্ট হয়, ফলে তার বাচ্চা মারা যায় এবং তিনি মা হওয়ার শক্তি হারিয়ে ফেলেন। হোয়াট? তাহলে সাবিয়া কি তাদের আপন সন্তান নয়? আমারও তাই সন্দেহ হয়েছিল, তাই আমি তাদের ঘরে সাবি আবার যত মেডিকেল রিপোর্টস সব ঘেটে দেখেছি, কিন্তু তার বার্থ সার্টিফিকেট যে হাসপাতালের নাম লেখা আছে সেই হাসপাতালে গিয়ে শুনি সার্টিফিকেট পুরাই ভুয়া। ও আই সি, তাহলে আমার সন্দেহ যা তাই সত্যি হলো। তাহলে সাবিয়ার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আমাদের এখনই গাজীপুরের উদ্দেশ্যে বেরোতে হবে, গাড়ি রেডি কর। রাহুল গাড়ি বের করতে চলে গেল। আমি বাড়ির সবাইকে বলে দিলাম আমাদের ফিরে আসতে 2-3 দিন দেরি হতে পারে। এই কয়েকদিন সেই বিশ্বস্ত করিডোরদের দল সামলাতে পড়েছি কল করে। দুপুরের মধ্যেই গাজীপুরে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে একটা প্রাইভেট ক্লিনিকে গিয়ে কিছু কথা জেনে নিলাম। তারপর সোজা কলেজের উদ্দেশ্যে চলে গেলাম। কলেজের পার্কিং প্লেসে গাড়ি রেখে আসতে বললাম রাহুলকে। আমাকে দেখে সব ছাত্রছাত্রীরা আমাকে দেখে অনেক খুশি হয়ে গেল। সবাই আমাকে ঘিরে ধরে অনেক ধরনের প্রশ্ন করতে শুরু করলো। এই যেমন, আমি কেমন আছি, আমি কি আবার টিচার হিসেবে ফিরে এসেছি, আমি কি আবার চলে যাব, আমি কি জোকার কিংকে মারতে পেরেছি।
আরে সবাই শান্ত হও, আমি ভালো আছি আর আমি জোকার কিংকে মেরে ফেলছি। এখন টিচার হবো নাকি জানি না, তবে তোমাদের প্রতি আমার ভালোবাসা চিরকাল থাকবে। আমার প্রতি তোমাদের একটু শ্রদ্ধা থাকলে তাহলে সবসময় ভালো পথে চলবে, খারাপের সঙ্গে কখনোই দিবে না। সবাই আমার কথায় সম্মতি জানালো। আমি প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেলাম। স্যারের থেকে অনুমতি নিয়ে রুমে গেলাম। স্যার আমাকে দেখে অনেক খুশি হলো। আলমগীর, আমি তোমাকে দেখে অনেক খুশি হয়েছি। তোমার বাড়ির সবাই নিশ্চয়ই অনেক খুশি হয়েছে তোমাকে পেয়ে। তা তো অবশ্যই, তা সাবিয়া আর মিমকে তো দেখতে পাচ্ছি না। মিমা সাবিয়া বাসায় আছে, তারা এখনও সেই দিনের খুনাখুনির ঘোর কাটিয়ে তুলতে পারেনি। নরম মন তো তাদের, এই জন্য। হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। গাজীপুরে আমার কিছু কাজ আছে যা করতে আমার 2-1 দিন সময় লাগবে। এই জন্য ভাবছি আপনাদের বাসায় থাকবো 2-1 দিন, যদি আপনি অনুমতি দেন। এখানে অনুমতির কী আছে? আমি তোমাকে নিজের ছেলের মতো দেখি, সেই জন্য সেদিন আমি তোমাকে আমার লাইফের সব থেকে বড় সিক্রেট বলেছি। হ্যাঁ তাই তো, আমি তাহলে আপনার বাড়িতে যাই, আপনার সাথে পরে দেখা হবে। আমি রাহুলকে কিছু কাজে পাঠিয়ে আমি মিমদের বাসায় চলে গেলাম। দরজায় নক করার কিছুক্ষণ পর মিম দরজা খুললো। মিম আমাকে দেখে অনেক খুশি হলো। আমি মিমকে আমার জন্য কফি আনতে বলে আমি মিমের রুমে চলে গেলাম। সাবিয়া রুমে নেই, এটাই সুযোগ। আমি মিমের রুমে কিছু এটা খুঁজতে থাকি আর তা পেয়েও যাই। এমন সময় রুমে ছাবি এসে পড়লো। আমি আমার কাঙ্ক্ষিত জিনিস আমার পকেটে ঢুকিয়ে ফেলি। স্যার, আপনি এখানে কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে। তা তোমার শরীর ঠিক আছে তো? আমাদের কথা বলার মাঝে মিম 3টি কফি নিয়ে এসে পড়ল। শরীর ঠিক থাকলে কি হবে? সাবিহা এখনও নিজের বাবা মায়ের সাথে হওয়া ঘটনার কথা ভুলতে পারেনি। সেই ঘটনা ভোলাও সহজ না। আমি আরও কিছু বললাম তাদের সাথে। এর মধ্যেই প্রিন্সিপাল স্যার এসে পড়ল। তিনি আমাকে তাদের রুমের পাশে একটা খালি রুমে থাকতে দিলেন। রাতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমি আমার রুমে কারো উপস্থিতি টের পেয়ে জেগে গেলাম। আমি দ্রুত টেবিলের লাইট জ্বালিয়ে দেই। লাইট অন করে দেখি সাবিয়া আমার পাশে বসে আছে। আমার পাশে সাবিয়া চমকে ওঠে। সম্ভবত সে আমার পাশে বসে আমার দিকে এক নজরে তাকিয়েছিল। এ কি সাবিয়া, তুমি এত রাতে আমার রুমে কী করছো? স্যার, আসলে ঘুম আসছিল না, তাই ভাবলাম আপনার সাথে কথা বললে মনটা হালকা হবে। কিন্তু এই রুমে এসে দেখি আপনি ঘুমিয়ে আছেন, তাই আপনাকে বিরক্ত না করে আপনার দিকে তাকিয়েছিলাম। আসলে সত্যি কথা বলতে আপনাকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে আপনার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সময় চলে গেল টেরই পাইনি। বুঝলাম, এখন নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো। মিম জেগে গিয়ে তোমাকে না দেখতে পেলে সে খারাপ কিছু মনে করতে পারে। ঠিক আছে, কিন্তু আপনি আমার সেই প্রশ্নের উত্তর তো এখনও দিলেন না। আপনি কাকে আপন করে নেবেন? এখন এসব কথা বলার সময় না, নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। সাবিয়া হতাশ হয়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে মিম ওই পাশে হয়ে ঘুমিয়ে আছে, তাই সেও বিছানায় শুয়ে পড়ে। সাবিয়া ঘুম আসতেই মিমের চোখ খুলে যায়। সকাল হতে না হতেই আমি বেরিয়ে পড়লাম কাউকে না জানিয়ে। আজকে শুক্রবার, তাই কলেজ বন্ধ। আমি 2 ঘন্টা ধরে একটা ক্লিনিকে বসে আছি। এমন সময় প্রিন্সিপাল স্যারের ফোন আসলো। সে আমাকে দ্রুত বাসায় যেতে বলল। তার আওয়াজ বিচলিত শোনাচ্ছিল। আমি ডাক্তারের কাছে যেতেই তিনি আমাকে একটা রিপোর্ট দিলেন। রিপোর্টে যা লেখা ছিল তা দেখে আমি চমকালাম না, কারণ আমি জানতাম এরকমটাই হবে। আমি দ্রুত প্রিন্সিপাল স্যারের বাসায় চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আর এক ঝামেলা। ছাবিয়াও কাচ্ছে আর মিমও কাচ্ছে। প্রিন্সিপাল স্যার এক কোণে দাঁড়িয়ে তামাশা দেখছে। আমি আসায় তিনি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। এখানে হচ্ছেটা কি, আমাকে কেউ বলবে? আমার কথা শুনে মিম ও ছাবিয়ে আমার দিকে তাকালো। মিম আমার দিকে তাকিয়ে আরও জোরে জোরে কাঁদতে থাকে। আরে হয়েছেটা কি, আমাকে কেউ বলো। মিম আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি থ হয়ে দাঁড়িয়ে আছি। আমি সাথে সাথে মিমকে আমার থেকে ছাড়িয়ে নিলাম। আমাকে কেন ছাড়া রে? এখন তো আর আমাকে সহ্য হবে না। সাবিহা তোমার উপর কি জাদু করেছে? আমি ছাবিয়ার দিকে তাকালাম, সেও কাঁদছে। ছাবিয়া, কি হয়েছে? আসলে স্যার, ছাবিয়াকে বলতে না দিয়ে মিম বলতে থাকে। সে কোন মুখে বলবে? আমি বলছি। তুমি তো বলেছিলে জোকার কিংকে মারার পর আমাদের নিয়ে ভাববে, কিন্তু তার আগে সাবিহা তোমাকে বশ করে নিয়েছে, তাই না? কী সব আবল তাবল কথা বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। এখন আর বুঝবা কিভাবে? গতকাল রাতে তো সাবিহা তোমাকে তার রূপের জাদু দিয়ে বশ করে ফেলেছে। আমি প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বললাম, স্যার আমার মনে হয় আমি মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা দরকার। হ্যাঁ, এখন তো আমাকে পাগল বলবা। আমাকে দূর করতে পারলেই তো তুমি সাবিহার সাথে থাকতে পারবে। গতকাল রাতে সাবিহা আমার রুম থেকে বের হওয়ার পর আমি তার পিছু নেই। সে তোমার রুমে প্রায় 3 ঘন্টার উপর কাটিয়েছে। এই 3 ঘন্টা তোমরা কি করেছো আমার সব জানা আছে। এতদিন এই মেয়েকে দয়া দেখিয়ে পাশে রেখেছি,
কিন্তু জানতাম না তো যে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। সাবিহার মতো মেয়েকে পতিতালয়ে থাকা দরকার ছিল। আমি মিমের কথা শেষ হতে না হতেই মিমের গালে ঠাস করে একটা থাপ্পড় দেই। মিম গালে হাতে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তুমি আমাকে মারতে পারলে? হ্যাঁ পারলাম। যে মেয়ে নিজের আপন ছোটো বোনকে পেশা বলতে পারে তাকে মেরে ফেলাই উচিত। আমার কথা শুনে সবাই আমার দিকে আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিন্সিপাল স্যার আমার কাছে এসে বলে, আলমগীর তুমি কি বলছো এসব? হ্যাঁ স্যার আমি ঠিক বলছি, সাবিয়া আপনারই মেয়ে। আমার কথা শুনে প্রিন্সিপাল স্যার 2 কদম পিছু হেঁটে গেল। আমি মিমের কাছে গিয়ে তার 2 বাহু চেপে ধরে বললাম, আমি কি বললাম তুমি শুনতে পাওনি? সাবিয়া তোমার আপন ছোট বোন, এটাই ছিল সত্য। আমি মিমকে ছেড়ে দিলাম, তাও পিছিয়ে গেল। আমি সাবিয়ার কাছে যাই। সাবিয়া তোমার শুনতে কষ্ট হবে, কিন্তু এটাই সত্যি যে যাদের তুমি এত বছর নিজেদের বাবা মা মনে করেছো তারা তোমার আসল বাবা মা নয়। প্রিন্সিপাল স্যার তোমার আসল বাবা, আর মিম হলো তোমার আপন বড় বোন। স্যার এটা কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি সাবিয়ার কথার উত্তর না দিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে যাই। স্যার আমাকে মাফ করে দিন, আপনি আমাকে সেদিন যা বলেছেন তা আমাকে বলতে হবে, কারণ পরিস্থিতি আমাকে বলতে বাধ্য করছে। তাছাড়া আপনারও অনেক কিছু জানা জরুরি। আমি আমার কোর্টের ভিতর থেকে একটা রিপোর্ট বের করে প্রিন্সিপাল স্যারকে নিলাম। স্যার এই রিপোর্ট ভালো করে পড়ুন, এটা ডিএনএ টেস্টের ফাইল। এই ফাইল থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাবিয়া আপনারই সন্তান। আমি জানি আমার কথা কেউ বুঝতে পারছে না, তাই একবারের শুরু থেকেই বলি। সবাই আমার কথা শোনার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। সেদিন সাবিয়ার নকল বাবা মা মারা যায়, তখন আমি রাহুলকে সাবিয়ার নকল বাবা মায়ের পাস্ট লাইফ সম্পর্কে খোঁজ নিতে বলি। প্রিন্সিপাল স্যার আমাকে যেদিন বলেছিল যে আপনার মোট 3 জন মেয়ে ছিল, এই কথাটা মিম জানতো না। সেই 3 জনের মধ্যে বড় মেয়ে আপনার শত্রুর কাছে খুন হয়। আপনার 3য় মেয়ে অর্থাৎ সাবিয়াকেও সে লোক দিয়ে চুরি করে নেয়। আপনার মনে আছে আপনি সেদিন সাবিয়ার হাতের কাটা দাগ দেখে বলেছিলেন এইরকমভাবে আপনার শত্রু আপনার ছোটো মেয়ের হাত কেটে দিয়েছিল? আপনার সব কথা শুনে আমার মনে কৌতূহল জাগে, আর আমার মনে কৌতূহল জাগলে তার শেষ পর্যন্ত আমি ইনভেস্টিগেশন করি। আমি জানতে পারি সাবিয়ার নকল মায়ের প্রথম সন্তান পেটে থাকা অবস্থায় তার অ্যাক্সিডেন্ট হয়, ফলে তার সন্তান মারা যায় এবং তিনি মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। তাহলে সাবিয়া কোথায় থেকে হলো? আমি তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারি সাবিয়ার নকল বাবা আগে অপরাধ জগতের সাথে যুক্ত ছিল, কিন্তু সাবিয়া তাদের জীবনে আসার পর তিনি সৎভাবে জীবিকা নির্বাহ করা শুরু করে। তখনই আমার সন্দেহ আরও প্রখর হতে থাকে। আমি গাজীপুরে আসি। এখানে আসার পর একটা প্রাইভেট ক্লিনিকে ডাক্তারের সাথে কথা বলে জেনে নিই কীভাবে ডিএনএ টেস্ট করতে হয়। তখন ডাক্তার আমাকে সাবিয়া ও প্রিন্সিপাল স্যারের শরীরের কোনো অংশ এনে দিতে বলে। তা আমি বাসায় আসার পর সাবিয়া প্রিন্সিপাল স্যারের চিরুনি থেকে তাদের চুল সংগ্রহ করি, আর আজকে সকাল সকাল ক্লিনিকে যাই। একটু আগে আমার হাতে রিপোর্ট আসে। সর্বোপরি এটাই জানা গেল যে কখন সাবিয়াকে ছোটোবেলায় মারার জন্য আপনার শত্রু তার লোকদের পাঠিয়ে দেয়, তখন সেই লোক সাবিয়াকে মারতে পারেনি, কারণ তাদের কোনো সন্তান ছিল না। সেই জন্য তার স্ত্রী সবসময় মনমরা হয়ে থাকতো, তাই সে সাবিয়াকে না মেরে তার সাথে করে নিয়ে যায়, আর তারই সাবিয়াকে এতদিন লালন পালন করে এসেছে। কিন্তু তাদের পুরনো কোনো শত্রু হাতে এত বছর পরে তাদের মৃত্যুর হয়ে যায়। ভাগ্য আমাদের সাথেই কতই না উপবাস করলো। ভাগ্যক্রমে সবাই একসাথেই ছিল, কিন্তু কেউ জানতো না যে সবাই একে অপরের আপনজন। আমার কথা শেষ হতে না হতেই মিম হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে কাঁদতে থাকে। প্রিন্সিপাল স্যার সাবের কাছে গিয়ে সাবের মাথায় হাত রেখে বলে, আমাকে মাফ করে দে মা, আমি তোকে নিজের কাছে রাখতে পারিনি। কি করব বল, নিয়তির কাছে আমার হাত বাঁধা ছিল। সাবেয়ার প্রিন্সিপাল স্যারকে জড়িয়ে ধরেই কাঁদতে থাকে। আমি মিমের দিকে তাকিয়ে দেখি সে এখনও কাঁদছে। আমি মিমের কাছে গিয়ে তাকে দাঁড় করাই। আমি কি করলাম আলমগীর? আমার নিজের আপন বোনকে আমি এত অপমান করলাম। আমি যে অনেক বড় পাপ করে ফেললাম। মিম, এতে তোমার কোনো দোষ নেই, সবই ভাগ্যের পরিহাস। ওপরওয়ালা আমাদের সাথে বড় অদ্ভুত খেলা খেলছে। তোমার উচিত তোমার বোনকে নিয়ে এখন শান্তিতে থাকা, কারণ সে অনেক আগে থেকেই দুঃখী লাইফে লিভ করে আসছে। মিম নিজের চোখ মুছে সাবিয়ার কাছে গিয়ে ক্ষমা চায়। এই কি করছো আপু? তুমি আমার বড় বোন, আর বড়রা ছোটদের কাছে কি ক্ষমা চায় কখনো? বড়রা যখন ভুল করে তখনই ক্ষমা চায়। মিম ও সাবিয়া একে অপরকে জড়িয়ে ধরে। বুঝলাম না আর সবাই একে অপরকে এত জড়িয়ে কেন ধরছে, আর সবাই কাঁদছেই বা কেন? নাকি আমার ভিতর থেকে ইমোশন নামের বস্তুটা হারিয়ে গেছে? না, আমার এখানে দাঁড়িয়ে থাকা উচিত হবে না। এখন আমাকে যেতে হবে।
রাহুলকে একটা কাজে পাঠিয়েছিলাম, সেই কাজ কতদূর এগুলো তাও জানতে হবে। মনে মনে কথাগুলো বললাম। মনে মনে কথাগুলো ভেবে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে রাহুলকে ফোন দিয়ে কাজের ব্যাপারটা জেনে নিলাম। সে আমাকে একটা ঠিকানায় আসতে বলে। আমি আমার গাড়ি নিয়ে রাহুলের বলা মতো ঠিকানায় এসে পড়ি। ঠিকানাটা গাজীপুরের ভিতরে কালিয়াকৈর উপজেলায় বঙ্গবন্ধু হাইটেক সিটির পিছনে একটা ফাঁকা গোডাউনে এসে গাড়িটা থামালাম। আমাকে দেখে মাত্রই রাহুল একটা চোখের আড়াল থেকে বেরিয়ে আসে। বস, সেদিন যারা সাবিয়া আপার উপর আক্রমণ করেছিল তাদের সম্পর্কে জানতে পেরেছি। তারা একটা লোকাল গ্যাংয়ের লোক। লোকাল হলেও গ্যাংটা মারাত্মক ডেঞ্জারাস। পুলিশের ভয়ে এই গোডাউনে লুকিয়ে আছে গ্যাংয়ের বাকি লোকেরা। আমি গোডাউনটা ভালো করে দেখে নিলাম। একটা বন্ধ কারখানা। কারখানাটা চেনা চেনা লাগছে না তোর? হ্যাঁ বস, আরফিন শুভর মোসাফির ছবির শেষ ফাইটের শুটিং যে জায়গায় হয়েছিল সেটা সেই গোডাউন। ও তাই নাকি? তাহলে তো আজকেও অ্যাকশন হবে, তা আবার ধামাকাদার। আমি একটা শয়তানি হাসি দিয়ে মুখে সিগারেট রেখে হাতে চাইনিজ কলারটা শক্ত করে ধরেই এগিয়ে গেলাম কারখানার দিকে। কারখানার ভিতরে ঢুকে পড়লাম। আশেপাশে কাউকে দেখতে পারছি না। আরও ভিতরে যাওয়া ঠিক হবে না, কারণ ভিতরে কয়েকজন আছে তা যায় না। আমি আমার কোমর থেকে একটা রিভলভার বের করে শূন্যে বুলেট চুললাম। তারপর বালির স্তূপের পিছনে লুকিয়ে পড়ি। দেখতে দেখতে ভিতর থেকে 20 জন বের হলো। ভিতরে আরও আছে কিনা জানি না, তাই পিছন দরজা দিয়ে ভিতরে ঢুকে পড়ি। পুরো কারখানা তন্ন তন্ন করে খুঁজে আর কাউকে দেখতে পেলাম না। তার মানে বাইরে যে 20 জন আছে তারাই পুরো গ্যাং মেম্বার। আমি কারখানা থেকে বের হয়ে তাদের সামনে গেলাম। হাতে কোরালটা ঘুরিয়ে ঘুরিয়ে তাদের সামনে এলাম। এখানে তোদের বসকে আর তার সাথে কথা বলতে চাই। সবাই নিজেদের মধ্যে চোকাচুকি করে কয়েকজন আমার দিকে তেড়ে আসলো। আমি চাইনিজ কোরাল দিয়ে সবার ঘাট থেকে তাদের মাথা আলাদা করে দিলাম। সবাই প্রচণ্ড ঘাবড়ে গেছে। আমি শান্তভাবে কথা বলতে এসেছি। রক্তারক্তি করতে এলে কেউ আর বেঁচে ফিরতে পারবে না এখন থেকে। সবাই আমার কথা শুনে পিছিয়ে গেল 2 কদম। তাদের পিছন থেকে একজন বের হয়ে আসলো, সম্ভবত সেই লিডার। আমি এই দলের লিডার। আপনি কি ঠিক কি চান আমার কাছে? কয়েকদিন আগে তো দলের কিছু লোক একটা ফ্যামিলির উপর অ্যাটাক করে। ফ্যামিলিতে 3 জন ছিল। তোরা কেন তাদের উপর আক্রমণ করেছিস তাই জানতে চাই। লিডার আমার কথা শুনে কিছুক্ষণ ভাবলো, তারপর একটা মুচকি হাসি দিয়ে আমার দিকে বন্দুক তাক করে। কিন্তু সে গুলি ছোড়ার আগেই আমি আমার চাইনিজ কলারটা ছুরি মারলাম তার হাত বরাবর। ফলস্বরূপ তার হাত আলাদা হয়ে যায়। লিডার মাটিতে পড়ে কাতরাতে থাকে। আমি তার কাছে গিয়ে তার বুকে পা রেখে বলি, আগেই বলেছিলাম আমি রক্তারক্তি করতে আসিনি। যা জিজ্ঞেস করছি তাই বল। আমি জানি না সে কে ছিল। সে ফোনের সুপারি দিয়েছিল। আমরা শুধু মেয়েটাকে মারার জন্য লোক পাঠিয়েছিলাম, কিন্তু আমার লোকগুলো আর ফিরে আসেনি। কে সুপারি দিয়েছিল? জানি না, তার নাম্বার বন্ধ। তবে আমার মনে হয় সে আবারও আক্রমণ করবে মেয়েটির উপর। তার কথাবার্তায় বুঝেছি সে অনেক ক্ষিপ্ত আছে মেয়েটির উপরে। তাকে বলে দিস মেয়েটাকে মারার আগে আলমগীর দ্য মাফিয়া কিংয়ের সামনে আসতে হবে। আমার নাম শুনে লিডার সেখানেই হার্ট অ্যাটাকে মারা যায়, আর বাকি দলের সদস্যরা প্রাণপণে পালায়। আমি প্রিন্সিপাল স্যারের বাসায় চলে যাই। সেখানে গিয়ে দেখি সবাই মিলে আড্ডা দিচ্ছে। বাহ, এটাকেই একটা ফ্যামিলি বলে। আমার কথা শুনেই সবাই আমার দিকে তাকালো। আরে আলমগীর যে, তুমি বারবার কোথায় গায়েব হয়ে যাও? তোমাকে অনেক ধন্যবাদ আমাদের ভাঙা পরিবারকে আবার জোড়া লাগানোর জন্য। স্যার, আমাকে ধন্যবাদ দিতে হবে না। আপনার মুখে ব্যথা হয়ে যাবে, কারণ আমার এখনও অনেক কাজ আছে। কী কাজ? সাবিয়াকে আমার সাথে আমার বাড়িতে যেতে হবে। আমার কথা শুনে সবাই চমকে ওঠে। আমি আপনার কথা বুঝলাম না স্যার। সেদিন যারা তোমার নকল বাবা মাকে খুন করেছিল তাদের প্রধান উদ্দেশ্য ছিল তোমাকে খুন করা। কি? কিন্তু কেন? সাবিহার প্রাণঘাতী শত্রু কে আছে যে সাবিহাকে জানে মারতে চায়? আমি জানি না, তবে যারা হামলা করেছিল সেই গ্যাং লিডারকে পাকড়াও করেছি। তার মুখ থেকে জানতে পেরেছি সাবিয়াকে কেউ মারার জন্য সুপারি দিয়েছিল। সাবিয়ার লাইফ এখনও ডেঞ্জারে আছে। আমি সাবিয়াকে প্রোটেক্ট করার জন্য বারবার এখানে আসতেও পারবো না। তাই আমি ভাবছি সাবিয়াকে কিছুদিনের জন্য আমার বাড়িতে নিয়ে যাই। সেখানে গিয়ে আমি সাবিয়ার হামলাকারীকে খুঁজে বের করব। এখানে থাকলে সাবিয়ার জীবনের কোনো গ্যারান্টি দিতে পারবো না। সাবিহাকে তোমার সাথে নিয়ে যাও। এত বছর পর ছোট বোনকে পেয়েছি, এখন আর তাকে হারাতে চাই না। স্যার, আপনার কি মতামত? আলমগীর, তুমি জানো আমি তোমাকে কতটা বিশ্বাস করি। তুমি আমার মেয়েকে প্রোটেক্ট করতে পারবে। তুমি আমার সাথে আমার রুমে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি প্রিন্সিপাল স্যারের সাথে তার রুমে গেলাম।
এখন কি বলবেন স্যার, যা মিমো সাবিয়ার সামনে বলতে পারবেন না? আলমগীর, তুমি জানো আমার দুই মেয়েই তোমাকে পছন্দ করে। এতদিন তাদের মাঝে এক প্রকার প্রতিযোগিতা চললেও এখন সেটা নয়। তবে তাদের মনের মাঝে তোমাকে নিয়ে অনুভূতি যে রয়েছে, এখন সাবিয়াকে তোমার সাথে নিয়ে গেলে মনে মনে দুঃখ পাবে, আবার সাবিয়াকে মিমোর জন্য দুঃখ পাবে। তাদের দুজনের মনে এখনও দ্বিধাদ্বন্দ্ব আছে যে তুমি কাকে বেছে নিবে নিজের জীবন সঙ্গিনী হিসাবে। স্যার, আমি বুঝতে পারছি আপনার মনের কথা, কিন্তু এখন এইসব কথা না ভেবে সাবিয়ার জীবন রক্ষা করা আমাদের ভাবার দরকার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তুমি সাবিয়াকে নিয়ে যাও, একদিন পর কলেজের ছুটি শুরু হবে। সেই ছুটিতে আমি আর মিম তোমাদের বাড়িতে যাব। হ্যাঁ, তাই করুন, কিন্তু এখনই সাবিয়াকে নিয়ে আমার রওনা দিতে হবে। আমি সাবিয়াকে নিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গাড়ি চালাচ্ছি আর সাবি আমার পাশে চুপ করে বসে আছে। সাবিয়াকে আমার আনার সময় মিমের চেহারা বিষণ্ণ লাগছিল, কিন্তু কিছুই করার নেই। পরিস্থিতি কখন কোন দিকে অগ্রসর করে আমাদের তা বোঝা কঠিন অনেক। কেউ ভাবতে পারবে 2 দিন আগে আমাদের বাবা মা মরা মেয়ে নিজের আপন বাবা মা ও বড় বোনকে খুঁজে পাবে। আমি সাবিয়ার দিকে তাকালাম, সে উসখুস করছে, মনে হয় আমাকে কিছু বলতে চায় কিন্তু সাহস পাচ্ছে না। কিছু বলার থাকলে বলে দাও। না মানে স্যার, আমি ভাবছি, কি ভাবছো? আমার মনে হয় আপনার মিম আপুকে বিয়ে করে ফেলা উচিত। সাবিয়ার কথা শুনে আমি গাড়ি কষে ব্রেক মারলাম। হঠাৎ এই কথা? না, আসলে মিম আপু আমার বড়, আর তাই আগে তার বিয়ে করা উচিত। আমি তো এখনো কলেজ পাশ করিনি। বোনের জন্য এত দরদ উঠছে, অথচ গতকাল রাতে তুমি কি বলেছিলে মনে আছে তো? তখন তো আমি জানতাম না যে মিম আমার আপু হয়। তার মানে মিম তোমার আপু হয়, এটা না জানলে মিমের ভালোবাসাকে এভাবে ত্যাগ করতে না? আমার কথা শুনে সাবিয়া চুপ হয়ে গেল। আমি আবারও গাড়ি চালানো শুরু করলাম। রাতের মধ্যে ঢাকায় পৌঁছে গেলাম। গাড়ি থেকে নামতেই চাচাতো ভাই বোনেরা আমাকে ঘিরে ধরেছে। সবাইকে চকলেট দিয়ে বিদায় করতে হলো। সাবিয়াকে নিয়ে বাড়ির ভিতরে গেলাম। কাউকে সাবিয়ার কথা জানাইনি, তাই সবাই সাবিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি সাবিয়াকে আম্মুর সামনে নিয়ে গেলাম। আম্মু, এ হলো সাবিয়া। সাবিয়া, এ হলো আমার আম্মু। আম্মু, সাবিয়া। আমাকে বলতে না দিয়ে আম্মু বলা শুরু করলো। তোকে বলতে হবে না, তুই 2 দিন আগে বলেছিলি তুই ভেবে জানাবি, কিন্তু আমরা ভাবতে পারিনি যে তুই সরাসরি তোর ভালোবাসার মানুষকে আমাদের সামনে নিয়ে আসবি। আরে না না আম্মু, এ হলো সাবিয়া, আমার ছাত্রী হয়। তোর ছাত্রী মানে? তোমাদের বলেছিলাম না যে আমি কয়েকদিন ছদ্মবেশে একটা কলেজের টিচার হয়েছিলাম। সেই কলেজে সাবিয়া পড়ে। আসলে সাবিয়ার জীবন বিপদে আছে, তার উপর হামলা করেছে একবার। এই হামলার মধ্যে সাবিয়ার পালনকারী বাবা মা মারা যায়। তাই আমি সাবিয়াকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি কয়েকদিনের জন্য। যতদিন না সাবিয়ার লাইফের শত্রুটা শেষ করতে পারি, ততদিন সাবিয়া আমাদের বাড়িতে থাকবে। এত সুন্দর মেয়ের আবার শত্রু এলো কোথা থেকে? তোমার যতদিন ইচ্ছে ততদিন থাকবে এই বাড়িতে, বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে। সাবিয়াকে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। এমন সময় আমার চোখ পড়লো মামার উপর। মামাকে এমন চোখে সাবিয়ার দিকে তাকিয়ে আছে। আমি মামার কাছে গিয়ে তাকে প্রশ্ন করলাম, মামা কি হয়েছে? সাবিয়ার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? না মানে সাবিয়াকে দেখে প্রিয়ার কথা মনে পড়ে গেল। প্রিয়ার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আলমগীর, একদম মন খারাপ করবি না। সাবিহাকে প্রিয়ার রুমে নিয়ে যা, সাবিহা সেই রুমেই থাকবে। কিছুদিন না হয় সাবিহা আমার প্রিয়া হয়ে থাকবে। মামির কথা শুনে সাবিয়ার চোখ থেকে দুফোঁটা অশ্রু জল গড়িয়ে পড়ে। আমি সাবিয়াকে প্রিয়ার রুমে নিয়ে যাই। সাবিয়া, এটা আমার রুম, মানে প্রিয়ার রুম। আজকে থেকে তুমি এখানেই থাকবে। আমার পরিবার অনেক ভালো, কয়েক মিনিটেই আমাকে নিজেদের মেয়ের জায়গায় বসিয়ে দিল। সবাই অনেক সেন্সিটিভ, তাই প্রিয়ার জায়গায় তোমাকে বসাতে 2 মিনিটও লাগলো না তাদের। যাই হোক, তুমি ফ্রেশ হয়ে যাও, আমি পাশের রুমে আছি, কোনো সমস্যা হলে আমাকে ডাক দিবে। আমি নিজের রুমে চলে গেলাম। সাবিয়া ফ্রেশ হয়ে রুমটা ঘুরে দেখলো। হঠাৎ তার চোখ যায় প্রিয়ার ডায়েরির দিকে। সাবিয়া ডায়েরিটা খুলে পড়া শুরু করে। পুরো ডায়েরি জুড়েই আমার আর প্রিয়ার ভালোবাসার কথা লেখা আছে। সকাল হতেই আমরা সবাই ড্রয়িং রুমে চলে গেলাম। সবাই খেতে বসে গেলাম। হঠাৎ মামা বলল, আলমগীর, আমি একটু পর শহরের বাইরে যাব 2 দিনের জন্য। হঠাৎ শহরের বাইরে কেন যাবে? আসলে আমি নিয়ত করেছিলাম তুই ফিরে এলে সিলেটে হযরত শাহজালাল মাজারে মিলাদ করব, তাই আমাকে এখনই রওনা দিতে হবে সিলেটের উদ্দেশ্যে। ঠিক আছে, সাবধানে যেও। আমি
খেয়ে দিয়ে নিজের আস্তানায় চলে গেলাম। রাহুলকে বলে দিলাম সব জায়গায় থেকে খবর নিয়েতে যে কে সাবিয়াকে মারতে চায়। এই কয়েক মাসে অনেক অপরাধ বেড়েছে, তাই সেই সব নিয়ে কথা বলতে বলতে রাত হয়ে গেছে। বাসায় ফিরে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। মধ্যরাতে কিছু একটা শব্দে ঘুম হয়ে গেল। পাশের রুম থেকে আওয়াজটা আসলো। দোতলায় শুধু আমার আর প্রিয়ার রুম। প্রিয়া তো নেই, তাই সাবিয়া প্রিয়ার রুমেই থাকছে। আওয়াজটা কারণ আমার ঘুম ভেঙে গেল। লোহার কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। এই মৃদু শব্দে কি নিচের কারো ঘুম ভাঙবে না, কিন্তু ভাবার বিষয় হলো সাবিয়া কি এখনও জেগে আছে নাকি। আমি বিছানা থেকে উঠে সাবিয়ার রুমের দিকে গেলাম। রুমে গিয়ে আমি অবাক হলাম, কারণ রুমের সব কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। রুমে সাবিয়া নেই। বিছানার পাশে লোহার ফুলদানি পড়ে আছে। সম্ভবত ফুলদানি পড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেছে। সাবিয়াকে রুমে না পেয়ে আমি রুম থেকে বের হয়ে গেলাম। সিঁড়ির কাছে গিয়ে দেখতে পেলাম 4 জন লোক একটা বস্তা নিয়ে যাচ্ছে। 4 জন সামনে আরও 6 জন বস্তা নাড়াচাড়া করছে, তার মানে বস্তার ভিতরে জীবন্ত কিছু রয়েছে। আমি সিঁড়ি থেকে 1 লাফ দিয়ে নিচতলার নেমে আসলাম। সবাই দরজা দিয়ে বেরিয়ে গেছে, তাই আমি দরজা দিয়ে না বেরিয়ে জানালা দিয়ে লাফ দিলাম। সবাই সদর দরজা পার হওয়ার পর নিজেদের গাড়ির কাছে গেল, কিন্তু গাড়ির উপর আমি আগে থেকেই বসে আছি। গাড়ির ড্রাইভার রক্তাক্ত অবস্থায় গাড়িতেই পড়ে আছে। সবাই আমাকে দেখে অনেক ভয়ে। এত অন্ধকারে আমার চেহারা কেউ দেখতে পাচ্ছে না। বস্তায় যাই থাকুক না কেন, এটা সেই বাড়ির সম্পদ। বস্তা রেখে চলে যা, নাহলে নির্মমভাবে মরার জন্য প্রস্তুত হয়ে যা। আমার কথা শুনে 4 জন বাদে সবাই আমার দিকে তেড়ে আসলো। সবার চোখের পলক পড়তে না পড়তেই সবাই মারি দিয়ে লুটিয়ে পড়ে। আমার নাইভ MM বন্দুক লুটের সবার কাঁপন ফুটে চলে গেল। এই ছিটে ফোটাদের মায়ার জন্য আমি সময় নষ্ট করতে চাইছিলাম না। বাদবাকি 4 জন বস্তা রেখেই দৌড় দিল। আমি বস্তার মুখ খুলে ফেললাম। যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে। বস্তার ভিতর সাবিয়ার হাত পা বাঁধা অবস্থায় আছে। আমি সাবিয়ার মুখ থেকে টেপ খুলে, সে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। সে কাঁদতে থাকে আর কাঁদতে থাকে, এটাই স্বাভাবিক। এত গম্ভীর রাতে যদি হামলা হয় তাহলে এইরকম অবস্থা হওয়াটাই স্বাভাবিক। সাবিয়া, কিছুই হয়নি, আমি আছি তো, কেউ তোমার কিছুই করতে পারবে না। ওই ওই লোকগুলো আমাকে... সাবিয়ার কাঁপা কাঁপা কথা শেষ হতে না হতেই আমি সাবিয়ার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া দিয়ে আবদ্ধ করে ফেললাম। সাবিয়াকে এভাবে কিস করার জন্য কোনো প্ল্যান ছিল না, তবে সাবিয়াকে শান্ত করার এটাই একমাত্র উপায়। উপায়টা কাজে লেগেছেও। সাবিয়া শান্ত হয়ে গেল। আমি সাবিয়াকে ছেড়ে দিলাম। এই চাঁদনির হাতে চাঁদের আলো সাবিয়ার মুখে এসে পড়েছে। চাঁদের আলোতে সাবিয়ার মুখ মায়াবী লাগছে। আমি সাবিয়াকে করে নিলাম। সাবিয়া আমার শার্ট খামচে ধরেছে। সাবিয়াকে নিয়ে তার রুমে গিয়ে শুয়ে দেই। সাবিয়ার পাশে বসে তার মাথায় হাত বোলাতে থাকি যতক্ষণ না সাবিয়ার ঘুম আসে। সাবিয়ার ঘুম আসতেই আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু আমার ঘুম আসছে না। আমার ঘুম না আসার 2টো কারণ আছে। প্রথম কারণ হলো, একটু আগে আমি কি করলাম? আমি তো এরকম ছিলাম না প্রিয়ার মৃত্যুর পর। দ্বিতীয় কারণ হলো, আমার বাড়িতে এসে সাবিয়াকে কিডন্যাপ করার মতো দুঃসাহসকার হবে। সকালে ঘুম থেকে উঠেই আমি সাবিয়ার রুমে চলে গেলাম। হঠাৎ সাবিয়ার রুমে যাওয়ায় বোধ হয় সে চমকে গেছে। স্যার, আপনি? আসলে গতকাল রাতের ব্যাপারের কথা বলতে এসেছি। গতকাল তুমি ভয় পেয়েছিলে, তাই তোমাকে শান্ত করার জন্য কিস করেছিলাম। এর জন্য সরি। না না স্যার, আপনি তো আমার জীবন বাঁচিয়েছেন। গতকাল দিয়েছিল ওটা কি? আসলে আমি যখন ঘুমোচ্ছিলাম তখন এই রুমে কয়েকজন লোক ঢুকে পড়ে। তারা আমার হাত পা বাঁধতে থাকে, আমার মুখ টেপ লাগিয়ে দেয় যাতে আমি চিৎকার না করতে পারি। আমি হাত পা ছুটতে থাকি, কিন্তু কোনো লাভ হয় না। তারা আমাকে বস্তার ভেতর ঢুকিয়ে বস্তার মুখ বেঁধে দেয়। আমি তো ভেবেছিলাম হয়তো কোনো আপনজনদের মুখ দেখতে পারবো না, কিন্তু আপনি মাসিহার মতো এসে আমাকে বাঁচিয়েছেন। বাঁচানোর মালিক আল্লাহ, আমি শুধু মাধ্যম হিসেবে কাজ করেছি। কিন্তু আমার টেনশন হচ্ছে তোমাকে নিয়ে। যে তোমাকে মারতে চাইছে সে অনেক শয়তানি বুদ্ধি সম্পন্ন লোক। তার এত বড় সাহস যে সে আমার বাড়িতে লোক পাঠায়। সাবিয়া কিছু না বলেই চুপ করে আছে। এমন সময় প্রিন্সিপাল স্যারের ফোন আসলো। তিনি বললেন তিনি মিমকে নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি বাড়ির সবাইকে জানিয়ে দিলাম তাদের আসার ব্যাপারে। কয়েক ঘন্টা পর তাদের গাড়ি আমাদের বাড়ির এসে পড়ল। আমি বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি। সন্ধ্যা নেমে পড়বে একটু পর। আমি আশেপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি।
এমন সময় পিছনে কারো উপস্থিতি টের পেলাম। পিছনে তাকিয়ে দেখি মিম দাঁড়িয়ে আছে, মনে হয় আমাকে কিছু বলতে চায়। মিম, কিছু বলবে আমাকে? হ্যাঁ, আসলে তোমার পরিবারের সবার সাথে কথা বললাম, সবাই অনেক ভালো, সাবিহাকেও অনেক খুশি লাগছে। আমার মতে তোমার সাবিহাকেই বিয়ে করে ফেলা উচিত। ছোট থেকেই নিজের আসল পরিবার থেকে আলাদা ছিল সে, অনেক কষ্ট করেছে লাইফে, এখন আর তাকে কষ্ট দেখতে পারবো না। তুমি সাবিহাকে সুখে রাখতে পারবে। আমি মুচকি হাসি দিলাম। তোমরা দুই বোন এরকম কথা বলছো? সাবিয়ার ভাষ্যমতে তোমাকে বিয়ে করা উচিত, আর তোমার ভাষ্যমতে সাবিয়াকে বিয়ে করা উচিত। আমাকে কি খেলনা পুতুল পেয়েছো যে যখন যাকে বলবে তখন তাকে বিয়ে করে ফেলবো? আগে যখন বোনের ব্যাপারে জানতে না তখন বলতে আমাকে বিয়ে করো, আর এখন বলো তাকে বিয়ে করো। তোমাদের দুজনের কথা ধরনেই একে অপরের জন্য নিজেদের ভালোবাসা ত্যাগ করতে চাইছো। সাবিহাকে সত্যি আমার জন্য নিজের ভালোবাসা ত্যাগ করতে রাজি হয়েছে? আমি কিছু না বলে নিচে চলে গেলাম। আমি রুমে গিয়ে দেখি আম্মু বিছানায় বসে আছে। আম্মু, তুমি এখন আমার রুমে, কিছু বলবে? হ্যাঁ, মিম ও সাবিহা দুজনেই অনেক লক্ষ্মী মেয়ে, তুই দুজনে থেকে একজনকে বিয়ে করে ফেল। আম্মু, তুমি জানো না দুজনে আমাকে ভালোবাসে, তাই একজনকে বিয়ে করলে আরেকজন দুঃখ পাবে। আর তাছাড়া তাদের জন্য আমার মনে কোনো ভালোবাসা নেই। তুই তোর মনের কথা শুনছিস না, প্রিয়ার মৃত্যুর পর থেকেই তুই তোর মনের কথা শোনা বন্ধ করে দিয়েছিস। আমি এখন এসব নিয়ে কিছু বলতে চাই না, আর ভাবতেও চাই না। আম্মু চলে যাওয়ার পর আমি বিছানায় বসলাম। আমার মাথায় এখন শুধু আম্মুর কথাগুলো ঘুরছে, কিন্তু আমি তো এইসব নিয়ে ভাবতে চাই না। এমন সময় আমার রুমে প্রিন্সিপাল স্যার আসলো। আরে স্যার যে, কেমন আছেন? আমি তো ভালো আছি। তোমার পরিবারের সবার সাথে দেখা হলো, কিন্তু তোমার মামার সাথে দেখা হয়নি। হ্যাঁ, মামা শহরের বাইরে গেছে কিছু কাজের জন্য। আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, বলো। আমি প্রিন্সিপাল স্যারকে গতকাল রাতের ঘটনা খুলে বললাম, কিন্তু কিসের ব্যাপারে কিছু বলেনি। আমার সব কথা শুনে তিনি চিন্তিত হয়ে গেলেন। আমি জানি না আমার মেয়ের পিছনে এমন কোন শত্রু আছে। আমি কিছু না বলে রুমে পায়চারি করতে থাকলাম। প্রিন্সিপাল স্যারের দিকে তাকিয়ে দেখি তিনি এক নজরে সামনের দিকে কিছু একটা দিকে তাকিয়ে আছে। আমি সামনে তাকিয়ে দেখি তিনি আমাদের ফ্যামিলির ফটোর দিকে তাকিয়ে আছে। স্যার, কি দেখছেন? প্রিন্সিপাল স্যার অনেক ঘাবড়ে গেছেন, তিনি রীতিমতো ঘামছে এই এসি রুমে। স্যার, কি হয়েছে আমাকে বলুন। প্রিন্সিপাল স্যার আঙুল দিয়ে মামার ছবির দিকে ইশারা করে জিজ্ঞেস করলেন। এই লোক তোমাদের ফ্যামিলির ফটো ফ্যামিলি কি করছে? ইনি তোমার কি হয়? উনি তো আমার না, আগে বলুন আপনি ওনাকে চিনেন? চিনব না মানে? এই তোমার জীবনের সব থেকে বড় শত্রু। এই লোকটার জন্য সাবিয়া আমার থেকে 18 বছর দূরে ছিল। এই লোকটি আমার বড় মেয়েকে মেরে ফেলেছে, আর আমার স্ত্রীকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছে। আমি প্রিন্সিপাল স্যারের কথা শুনে থমকে যাই। তার মানে কি মামাই এসবের পিছনে আছে? না, এটা কীভাবে সম্ভব? মামাই যদি এসবের পিছনে হয় তাহলে আমি প্রিন্সিপাল স্যারকে এখানে দেখে ভরকে যাবেন। মামা আগামীকাল এখানে এসে পড়বেন, তার আগে আমাকে অনেক রহস্য মোচন করতে হবে। আমি প্রিন্সিপাল স্যারকে আশ্বাস দিলাম। তিনি সব কিছু শুনে আমার উপর ভরসা রেখে রুম থেকে চলে গেলেন। আমি মামির রুমে গেলাম। আরে আলমগীর, কিছু বলবি? মামি, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, তুমি আমার তার ঠিকঠাক উত্তর দিবে। কি আমার প্রশ্ন আছে তোর? আর তোকে এভাবে বিচলিত লাগছে কেন? মামি, প্রিয়া কি তোমার নিজের মেয়ে ছিল? মামি আমার কথা শুনে চমকে গেলেন। তিনি আমার থেকে এরকম প্রশ্ন আশা করেননি। এটা আবার কেমন প্রশ্ন আলমগীর? প্রিয়া তো আমারই মেয়ে। মামি, প্লিজ আমাকে সত্যি কথা বলো। তোমার একটি সত্য কথা অনেকগুলো মানুষের জীবন পাল্টিয়ে দিবে। মামি কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস। প্রিয়া আমাদের নিজেদের সন্তান না। জানি না আমরা কি পাপ করেছি যে আমাদের কোনো সন্তান হয়নি। আমি অনেক হতাশ ও দুঃখী ছিলাম। তখন তোর মামা একটি ছোট অনাথ মেয়েকে নিয়ে আসে। প্রিয়ার বয়স তখন 1 মাসও ছিল না। আমার প্রিয়াকে নিজেদের সন্তানের মতো করে পালন করি, কিন্তু ভাগ্যের পরিহাসে সেও আমাদের ছেড়ে চলে গেল। মামি কথাগুলো বলে চেয়ারে বসে বলল, মামি আমি তোমাকে কি বলবো বুঝতে পারছি না, তবে তুমি আমার মনকে শান্ত করো। আগামীকাল এমন কিছু ঘটবে চলেছে যার ফলে তোমার মন একেবারে ভেঙে যাবে। তাই তুমি তোমার মনকে শক্ত করো, যাতে যে কোনো পরিস্থিতি সামলে উঠতেই পারো। কথাগুলো বলেই আমি রুম থেকে চলে গেলাম। আমার কথাগুলো বোধহয় মামি বুঝতে পারেনি।
তবে আগামীকাল মামি পৌঁছে যাবে। রাতের ঘন অন্ধকার কাটিয়ে সূর্যের আলো ফুটে উঠেছে। শুরু হয়েছে নতুন দিন, নতুন দিনের সাথে নতুন সম্ভাবনা। আমি ঘুম থেকে উঠেই আমার কাজে লেগে পড়ি। নিচে গিয়ে দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে। আমি সবার উদ্দেশ্য করে বলি, হ্যালো এভরিওয়ান, আজকে সবার জন্য ফ্রি এন্টারটেনিংয়ের ব্যবস্থা রয়েছে। কিসের এন্টারটেইনিং, কিসের ব্যবস্থা? আম্মু, এত তারা কিসের? এখন বলে দিলে এন্টারটেনিংয়ের মজা থাকবে না, তাই সবাইকে ধৈর্য রাখতে হবে, আর আমি যা যা বলবো তাই করতে হবে। তবে আমি কথা দিতে পারি, এই এন্টারটেনিংয়ের পর আমাদের সকলের জীবন পাল্টে যাবে। সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো এরা এখন আমার কথা বুঝতে পারছে না, তবে একটু পর সবাই বুঝতে পারবে। একটু পর আমার গাড়ি এসে থামলো আমাদের বাড়ির সামনে। তিনি বাড়ির ভিতর ঢুকে কাউকে দেখতে পেলেন না। তখন মামার সামনে সাবিয়া আসলো। আঙ্কেল, বাড়িতে কেউ নেই স্যার, সবাইকে নিয়ে কোথাও একটা গিয়েছে। আপনার কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না। আচ্ছা, আমি সাথে গেলাম। যদি কিছু দরকার হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। সাবিয়া কথাটা বলে ছাদে চলে গেল। আমার আর মামা সেখানে দাঁড়িয়ে রইল। এটাই সুযোগ। এতদিন ধরে যে কাজটা করতে পারছিলাম না, এখন নিয়তি আমাকে নিজেই সেই কাজ করার সুযোগ করে দিয়েছে। মনে মনে মামা কথাটি বলল। মামার কথাগুলো মনে মনে ভেবে ছাদের দিকে গেল। তিনি ছাদে গিয়ে দেখেন সাবিয়া ছাদের এক কোণে দাঁড়িয়ে আছেন। তিনি সাবিয়াকে ধাক্কা দেওয়ার জন্য নিঃশব্দে এগোতে থাকে, কিন্তু সাবিয়া হঠাৎ করে মামার দিকে ঘুরে তাকালেন, আর মামা থমকে গেল। আঙ্কেল, আপনার কিছু দরকার হলে আমাকে ডাক দিতেন। আমার কিছু লাগবে না, আমি এখানে এসেছি তোমাকে মেরে ফেলতে। আপনি অনেক ভালো, মজা করতে পারেন। আমি কোনো মজা করছি না। মামা চিৎকার দিয়ে কথাটা বলল। সাবিয়া ঘাবড়ে গেল। মামা তার পেছন থেকে একটা বন্দুক বের করে সাবিয়ার দিকে তাক করলো। এত তারা কিসের রফিক? মামা পিছনে তাকিয়ে দেখে প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে আছে। সাবিয়া দৌড়ে প্রিন্সিপাল স্যারের কাছে যায়। মামা হয়তো প্রিন্সিপাল স্যারকে এখানে আশা করেনি। জামাল, তুই এখানে? হ্যাঁ মামা, তোমার বন্ধু তোমার সামনে দাঁড়িয়ে আছে। মামা তার ডান তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। আলমগীর, তুই? আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার কিছু হয়নি মামা। তোমার এত বছরের পুরনো বন্ধু আজ তোমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি খুশি না? না, সে আমার বন্ধু না। জামাল আমার জানের দুশ্মন। তার জন্যই আমি কলেজ থেকে বিতাড়িত হয়েছি। না রফিক, আমার জন্য না। তুই নিজের জন্য কলেজ থেকে বিতাড়িত হয়েছিস, আর তোর ফুলের খেসারত আমাকে দিতে হয়েছে। আমার ছোট্ট মেয়ে সাবিয়াকে আমার থেকে 18 বছর দূরে রেখেছিস। আমার বড় মেয়েকে মেরে ফেলেছিস। আমার স্ত্রীকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করেছিস। আমার কাছে শুধু আমার মেজো মেয়ে ছিল, যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল। প্রিন্সিপাল স্যারের কথা শেষ হতে না হতেই মিম বেরিয়ে আসলো একটা দেয়ালের পেছন থেকে। তারপর সে প্রিন্সিপাল স্যারের কাছে গেল। বাহ, পুরো পরিবার এসে গেছে এখানে। তোর ছোট মেয়েকে তো আমি কবে মেরে ফেলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার লোক আমাকে ধোকা দিয়ে তোর মেয়েকে বাঁচিয়ে রেখেছিল। 18 বছর পর জানতে পেরেছি তোর মেয়ের বেঁচে থাকার কথা, তাই তুই লোক দিয়ে মারতে পাঠিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্নে এসে সব ওলট পালট করে দিল। কিন্তু আর না, এখন পুরো পরিবারকেই আমি মেরে ফেলবো। মামা, তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও। তোর আবার কিসের প্রশ্ন? তুমি কি জোকার কিংয়ের সাথে হাত মিলিয়ে আব্বু কাকার আমাকে মারার প্ল্যান করেছিলে? তুমি কি অভ্যন্তরীণ শত্রু, যার কথা জোকার কিং আমাকে বলেছিল? তুমি প্রিন্সিপাল স্যারের বড় মেয়ে প্রিয়াকে মারার বদলে মামের হাতে তুলে দিয়েছিলে? নিজের মেয়ের মতো দেখাশোনা করেছিলে, তাহলে তাকে কেন মারলে? আমার কথা শুনে প্রিন্সিপাল স্যার, সাবিয়া ও মিম আকস্মিক চমকে গেল। আমার বড় মেয়ে মানে? আমার মেয়ে কি এতদিন ধরে জীবিত ছিল? প্রিন্সিপাল স্যারের প্রশ্ন শুনে মামা অষ্টহারিতে ফেটে উঠল। ভাগ্নে, তুই তো অনেক কিছু জানিস। তোকে মারার আগে তোর যত প্রশ্ন আছে তার সব উত্তর দিব আমি। হ্যাঁ, আমি জোকার কিংয়ের সাথে হাত মিলিয়ে দুলাভাই আর তোর কাকাকে মারার প্ল্যান করেছিলাম, সাথে তোকেও। কিন্তু তুই বেঁচে গিয়েছিলি। কিন্তু তোর দুঃসাহসিকতা দেখে তোকে ব্যবহার করার প্ল্যান করা আমার মাথায় আসে। তোকে সামনে রেখে পুরো দেশের আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করার স্বপ্ন দেখি আমি। কিন্তু তুই তোর বাবা কাকার মৃত্যুর প্রতিশোধের জন্য জোকার কিংকে খুঁজে বেড়াচ্ছিলি। তোকে দিয়ে যখন কোনো কাজ হচ্ছিল না, বরং উল্টো লোকসান হচ্ছিল, তখন তোকে মারার জন্য লোক পাঠাই। আর হ্যাঁ, এটা সত্যি যে জামালের বড় মেয়ে প্রিয়াকে না মেরে আমি নিজের কাছে রেখে দেই, কারণ তোর মামি নিঃসন্তান হওয়ার অনেক আপসেট ছিল। আমি তোর মামিকে অনেক ভালোবাসি,
তাই প্রিয়াকে তার কাছে নিয়ে আসি। কিন্তু আমি কখনো প্রিয়াকে ভালোবাসিনি। প্রিয়াকে মারার প্ল্যান আমার কখনো ছিল না। সে তো তোর জন্য মরেছে। তুই প্রিয়াকে বিয়ে না করলে প্রিয়া কখনোই মরতো না। আমার মনে হয় তুই তোর সব প্রশ্ন উত্তর পেয়ে গেছিস। এখন তো ছাড়, আর তুই প্রেমিকাকে নিয়ে মরতে রেডি হয়ে রে। মামার কথা বলে আরেকটা বন্দুক বের করলো। এরপরে এক বন্দুক দিয়ে প্রিন্সিপাল স্যার এবং আর এক বন্দুক দিয়ে আমার দিকে তাক করলো। মামা, এত তাড়াহুড়া করা ভালো না, একবার পেছনে তো তাকাও। মামা পেছনে তাকিয়ে পুরো 440 ফুটে শক খেলো, কারণ পেছনে আম্মু, মামি, কাকি সহ পুরো পরিবার দাঁড়িয়ে আছে। সবার চোখে পানি, কারণ তাদের আপনজন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এটা তারা কখনো ভাবতে পারেনি। মামার হাত থেকে বন্দুক পড়ে গেল। মামা এগিয়ে গেল তাদের দিকে। প্রথমেই মামির দিকে এগিয়ে গেল। সুলতানা, বিশ্বাস করো, আমি এতক্ষণ যা বলেছি। মামা আর কিছুই বলার আগেই মামার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। মামা গালে হাত দিয়ে মামির দিকে তাকিয়ে আছে। এত বছর কার সাথে সংসার করলাম? একটা খুনির সাথে, যে কিনা তার মেয়েকেও মারতে হাত কাঁপলো না। প্রিয়া আমার সন্তান ছিল। প্রিয়াকে আমি নিজের সন্তানের থেকেও বেশি ভাবতাম, আর এই পরিবারকে নিজের পরিবার ভাবি। আলমগীর তো আমার নিজের কলিজার টুকরা, আর তুমি কিনা এদের মারতে চেয়েছিলে। না সুলতানা। মামা আর কিছু বলার আগে আর একবার ঠাস করে থাপ্পড় গেলেন আমুর হাতে। আপা, তুমিও? চুপ, একদম চুপ। তোর ওই পাপি মুখে আমাকে আপা ডাকবি না। তুই আমার আপন ভাই ভাবতে ঘৃণা লাগছে। যে কিনা নিজের বোনের স্বামী সন্তানকে মারা ষড়যন্ত্র করতে পারে, সে কখনো আমার ভাই হতে পারে না। তুই এতটাই খারাপ। মামা কয়েক কদম পিছিয়ে গেল। মামা, তুমি শুধু শুধু এক মিথ্যা প্রতিশোধের জন্য একটা ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছো, আর পাওয়ারের লোভে নিজের ফ্যামিলির সাথেই বিশ্বাসঘাতকতা করেছো। তোমাকে আমরা কেন, আল্লাহ তালাও তোমাকে ক্ষমা করবে না। মামার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। মামা পিছুতে পিছুতে ছাদের দেওয়ালের সাথে ঘেঁষে দাঁড়ালেন। মামা ঠিক কী করতে চাইছে তা বুঝে ওঠার আগেই মামা ছাদ থেকে লাফ দিলেন। আমি দৌড়ে বাড়ির নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে দেখি মামার মাথায় রাস্তার ককশিটের সাথে লেগে ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে মাথা থেকে। আমার পিছু পিছু সবাই নেমে আসলো। আমি মামার নিঃশ্বাস চেক করে দেখি মামা মারা গেছে। মামা আত্মহত্যা করেছে কথাটা বলেই আমি মামির দিকে তাকালাম। আমি আশ্চর্য হয়ে গেলাম। মামির চোখ থেকে একটু পানি বের হলো না। হয়তো এত কষ্ট পেয়েছি যে ভিতরটা শুকিয়ে গেছে। তবে লুকিয়ে লুকিয়ে কাঁদবেন এটা আমিও জানি। একটু পর অ্যাম্বুলেন্স এসে মামার ডেড বডি নিয়ে যায় 2 মাস পর। এখন আমরা সবাই অনেক খুশি। আমার পরিবারের লোকজন সেই দুর্ঘটনাটাকে একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে গেছে। মামি তো সাবি আর মিমকে নিজের সন্তানের মতো ভালোবাসে। আমারও একই কারবার। মেয়ে দুটো আজ 2 জন মা পেল যারা নিঃস্বার্থে ভালোবাসতে পারে। আম্মু আর মামি একই প্রশ্ন করে আমার পিছু পিছু করে। তাদের একটাই প্রশ্ন, তাদের পরিমতো মেয়েকে কবে বিয়ে করবে আর কাকেই বা করব। তবে মিম আর ছাবিয়া এখন এই বিষয় নিয়ে কোনো কথা বলে না। আমি, মিম ও ছাবিয়া মাঝখানে দাঁড়িয়ে আছি। আমাদের মাঝে রয়েছে প্রিন্সিপাল স্যার। আমরা এখন প্রিয়ার কবরের সামনে দাঁড়িয়ে আছি। জানো প্রিয়া, তোমার 2 বোন ঠিক তোমার মতো হয়েছে, তবে তোমার মতো অতটাও জেদি না, আর তারা আমাকে তোমার মতো অতটা ভালোবাসতে পারবে না। মিম ও ছাবিয়া তোমারই তো বোন। আমি কাকে ছেড়ে কাকে বিয়ে করব তুমি বলে দাও। তুমি এবার এটা ভেবো না যে আমি বিয়ে করার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছি। তোমার শেষ ইচ্ছা ছিল আমি যেন বিয়ে করি, আমার লাইফটাকে নতুন করে সাজাই, তাই বিয়ে করব, তবে শুধু তোমার ইচ্ছা অনুযায়ী। মনে মনে কথাগুলো বললাম। আপু, আমরা তোমাকে কখনো দেখিনি, তবে আলমগীরের মুখে যতটুকু শুনেছি তা থেকে বুঝেছি আমি আলমগীরকে তোমার চেয়ে বেশি কখনো ভালোবাসতে পারবো না। আজ তুমি আমাদের পাশে থাকলে কতই না ভালো হতো। আমি তো 18 বছর তোমাদের সবার থেকে দূরে ছিলাম, তুমিও তো দূরে ছিলে, তবে জানতে পারোনি। কিন্তু স্যারের পরিবারও অনেক ভালো, এখানে আসতেই মন ভালো হয়ে যায়। আজ তোমাকে বড্ড মিস করছি। প্রিয়ামা, আমি তোকে কখনো কাছে পাইনি, তবে আমি এটা জেনে খুশি যে আলমগীর তোর সাথে ছিলই এত বছর। কিন্তু এখন যখন আমাদের একসাথে হওয়ার সময় এলো, তুই পাশে নেই। আলমগীরের পরিবারের সবাই তোকে অনেক মিস করে। সবাই মনে মনে কথাগুলো বলল। প্রিন্সিপাল স্যার, মিম ও ছাবিয়ার দিকে তাকিয়ে দেখি তাদের চোখে পানি। এমন সময় মনে হলো আমাকে কেউ ডাকছে। আমি আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আমি আমার চোখ বন্ধ করে ফেলি, কিন্তু প্রিয়ার কণ্ঠ। আলমগীর,
আজ আমি অনেক খুশি। তুমি আমার সব কথা রেখেছো। তুমি বরাবরের মতো আমার সব কথা রেখেও আরও অনেক কিছু করেছো। এই যে আমার আব্বু আর 2 বোনকে আমার কবরের সামনে নিয়ে এসেছো। আজ যদি বেঁচে থাকতাম তাহলে সবাইকে পাশে পেয়ে অনেক খুশি থাকতাম, কিন্তু ভাগ্যের কাছে আমার হার মানতেই হয়েছে। তবে আমি নেই বল যে সারা জীবন দেবদাস হয়ে ঘুরে বেড়াবে, তাহলে চলবে না। সবাইকে নিয়ে একসাথে থাকবে। আম্মু, ফুপু, আব্বু, মিম, সাবিহা ইত্যাদি সবাইকে নিয়ে খুশিতে থাকবে। আমার বোনেরা যদি কোনো কষ্ট পায় তাহলে তোমার উপর অনেক রাগ করব। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। মিম ও সাবিহা দুজনেই তোমার খুব দরকার। হয়তো তাদের মধ্যেই আমি বেঁচে থাকবো, তোমাদের মাঝে। তুমিও তাদের মাঝেই আমাকে খুঁজে পাবে। আজ আমি অনেক খুশি আলমগীর। ভালো থেকো, সবাইকে নিয়ে সুখে শান্তিতে থেকো। মনে রাখবে সব কিছু শেষ হয়ে যায় নতুন কিছু শুরু হবার জন্য। আমি চোখ খুলে ফেলি। আমার চোখ দিয়ে অনবরতে পানি পড়ছে। আমি আকাশের দিকে তাকাতে দেখে প্রিয়া আমাকে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। আমিও হাত নাড়িয়ে বিদায় জানালাম প্রিয়াকে। আমি প্রিয়ার কথা মনে রাখবো। সব কিছু শেষ হয়ে যাও, নতুন কিছু শুরু হবার জন্য। কিন্তু এখনও সব কিছু শেষ হয়নি। আমি মিমো ছাবিয়ের হাত ধরলাম আমার 2 হাত দিয়ে। আমি তাদের হাত ধরে আকাশের দিকে উঠিয়ে বিদায় জানালাম প্রিয়াকে। আজ থেকে নতুন জীবন শুরু। সব কিছু শেষ হয়ে যায় নতুন কিছু শুরু হবার জন্য। আমার কথা মিমো ছাপিয়া পুরোটা না বুঝলেও এটা বুঝেছে যে তারা নতুন জীবনে অগ্রসর হতে চলেছে। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন নিয়মিত সকল পর্বের গল্প পাওয়ার জন্য। আর গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে জানান আপনার মূল্যবান মন্তব্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন এই কামনায় আজকের মতো এই পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এডিটারি 24 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।